स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्तोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमान् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छंयोडाभृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ওকে, আমরা প্রথমা বিভক্তি পড়েছিলাম। প্রথমা বিভক্তির কি অর্থ পড়েছিলাম বলুন? প্রথমা বিভক্তির কি অর্থ? প্রথমা বিভক্তির কি অর্থ ছিল? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, বলুন প্রথমা বিভক্তির কি অর্থ ছিল? কর্তা অর্থ ছিল না? প্রথমা বিভক্তির কি অর্থ? কর্তা। দ্বিতীয় বিভক্তির কি অর্থ? কর্ম স্যার। কর্ম। কর্ম। তৃতীয় বিভক্তির কি অর্থ? করণ। করণম। চতুর্থ বিভক্তির কি অর্থ? সম্প্রদান। সম্প্রদানম। আমরা এতদূর পর্যন্ত পড়ে নিয়েছিলাম। আজকে আমরা পড়ব পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তির কি অর্থ? অপাদান। তো আমরা পঞ্চমী বিভক্তি কোথায় কোথায় হয় তার একটা পূর্ণাঙ্গ ডিটেলস আমরা পড়ব, ঠিক আছে? তার আগে একবার রূপগুলো খেয়াল করেন। পঞ্চমী বিভক্তি রূপ কি হয়? রামাৎ, রামাভ্যাম, রামেভ্যঃ, লতায়াः, লতাভ্যাম, লতাভ্যः, নদ্যাः, নদীভ্যাম, নদীভ্যः, ফলাৎ, ফলাভ্যাম, ফলেভ্যः। সাহা থেকে হলে হবে তস্মাৎ, তাভ্যাম, তেভ্যः। এই সাহা থেকে আসলে এ তস্মাৎ, এতাভ্যাম, এতেভ্যः। আচ্ছা, সা থেকে আসলে তস্যাহ, তাভ্যাম, তাভ্যः। এশা থেকে আসলে এতস্যাহ, এতাভ্যাম, এতাভ্যः। তৎ থেকে আসলে তো সমান তস্মাৎ, তাভ্যাম, তেভ্যः। এটার থেকেও সমান এতস্মাৎ, এতাভ্যাম, এতেভ্যः। ভবান থেকে আসলে কি পাই? ভবতঃ, ভবদ্ভ্যাম, ভবদ্ভ্যः। ভবতি নদী, ভবত্যাহ, ভবতীভ্যাম, ভবতীভ্যः। ত্বম থেকে আসলে কি হয়? ত্বৎ, ইবাভ্যাম, ইউষ্মৎ। অহম থেকে আসলে কি হয়? মৎ, আবাভ্যাম, अस्मत्। এই হচ্ছে ব্যাপার। এবারে এগুলোকেই আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো পঞ্চমী বিভক্তির জিনিস। ওকে, চলো একটু সময় দিন। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একবার জানাবেন। দেখতে পাচ্ছেন তো? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ। তো
পঞ্চমী বিভক্তির কি অর্থ? অপাদানম। এই অপাদান মানে কি? অপাদান শব্দের কি অর্থ? ধরুন এ একটা জিনিস আছে এবং এর থেকে বি আলাদা হচ্ছে। এই যে আলাদা করার ঘটনা, একেই বলা হয় অপাদান। বাংলায় যদি আমরা প্রয়োগ করি তাহলে থেকে, হইতে, এইগুলো আমরা প্রয়োগ করে থাকি। ফ্রম যাকে আমরা বলি, এই ফ্রম শব্দের যদি আমরা ইংরেজিতে ব্যবহার করি তখন হবে আমাদের পঞ্চমী বিভক্তি। এই ফ্রমটাই হচ্ছে অপাদান, মানে কোনো কিছুর থেকে কোনো কিছুর বিচ্ছেদ হচ্ছে। যেমন গাছে ফল ছিল, গাছ থেকে ফলটা পড়ছে, তার মানে গাছ থেকে, সেখান থেকে, সেখানে পঞ্চমী হয়। তো প্রথম 1 নম্বরটি লিখুন, অপাদানে পঞ্চমী। অপাদানে পঞ্চমী লিখুন, অপাদানে পঞ্চমী। যখন কোনো বিচ্ছেদ ক্রিয়া ঘটছে, যার থেকে বিচ্ছেদ হচ্ছে, সেখানে পঞ্চমী। অপাদানে পঞ্চমী, যখন কোনো বিচ্ছেদ ক্রিয়া ঘটছে, যার থেকে বিচ্ছেদ হচ্ছে, সেখানে পঞ্চমী। উদাহরণ দেখবেন, দেখুন, ভটঃ অশ্বঃ। তো ঘোড়ার উপরে, ভটঃ মানে সৈনিক, ঘোড়ার উপরে সৈনিকটি ছিল, তো ঘোড়া থেকে সৈনিকটি পড়ছে, তাহলে ভটঃ পাতাতি, সৈনিকটি পড়ছে, ভটঃ পাতাতি। কোথা থেকে? ঘোড়া থেকে। তো যেখান থেকে সেখানে পঞ্চমী। তাহলে ঘোড়া, রামঃ রামাৎ, অশ্বঃ অশ্বাৎ। তো আপনি এরকম লিখতে পারেন, অশ্বাৎ, এটাকে সামনে দিয়ে দিন, অশ্বাৎ ভটঃ পাতাতি, অশ্বাৎ ভটঃ পাতাতি। ঘোড়া থেকে সৈনিকটি পড়ছে। পরে উদাহরণ দেখুন, কৃষকঃ গ্রামাৎ আগচ্ছতি। কৃষক গ্রাম থেকে আসছে, কৃষকঃ গ্রামাৎ আগচ্ছতি। কৃষক গ্রাম থেকে আসছে। ওকে, তারপরে দেখুন, তাহলে আপনারা বলুন, বালকটি বিদ্যালয় থেকে আসছে, কি হবে? বালকটি বিদ্যালয় থেকে আসছে, কি হবে? बालकः विद्यालयात् आगच्छति। बालकः विद्यालयात् आगच्छति। ओके, नेक्स्ट, बालिका ग्रंथागार থেকে আসছে, কি হবে? बालिकाः না, বালিকা সিম্পল এক বছর। अच्छा बालिका ग्रन्थालयात् आगच्छति। आगच्छति, बस बालिका ग्रंथालयात् आगच्छति। नेक्स्ट, শিক্ষক বিদ্যালয় থেকে নিজের ঘরে আসছে, কি হবে? ঘরে মানে ঘরে আসছে। হ্যাঁ, শিক্ষক বিদ্যালয়াত, শিক্ষকः, বিদ্যালয়াত, শিক্ষকः বলুন আগে। শিক্ষকः, হ্যাঁ হ্যাঁ, শিক্ষকः, শিক্ষকः, শিক্ষকः বিদ্যালয়াত স্বগৃহে, গৃহম, স্বগৃহম আগচ্ছতি। দ্বিতীয় করতে হবে না, স্বগৃহম আগচ্ছতি। তাহলে দেখুন, অশ্বঃ অশ্বাৎ, গ্রামঃ গ্রামাৎ, রামঃ কি হবে? रामात्। ছাত্রঃ, ছাত্রাৎ, শিক্ষকः, শিক্ষকাৎ, অধ্যাপকः, অধ্যাপকাৎ, সুধাখণ্ডः, সুধাখণ্ডাৎ, আসন্দः। আসন্দাৎ। সব তো পুংলিঙ্গ। হ্যাঁ, পুংলিঙ্গের যেহেতু প্রকরণ চলছে আমাদের, তো পুংলিঙ্গের উদাহরণ দিয়েছি। চলো এবারে ধীরে ধীরে স্ত্রীলিঙ্গে আসবো। দেখুন, পাকশালা আকারান্ত, তো সীতা, সীতা ইয়াহা, শুধু একটা ইয়াহা যোগ করে দেবেন, পঞ্চমী হয়ে যাবে। মহিলা পাকশালা ইয়াহা আগচ্ছতি, মহিলা পাকশালা থেকে আসছে। তো বালকः পুংলিঙ্গ ছিল, তাই বালকাৎ হচ্ছিল। এখানে কিন্তু পুংলিঙ্গ নেই, স্ত্রীলিঙ্গ। পাকশালা, তো কি হয়ে গেল? পাকশালায়াহ আগচ্ছতি। তাহলে বলুন, পাঠশালা পঞ্চমী কি হবে? पाठशालायाः।
আমরা সকলে পাঠশালা থেকে আসছি কি হবে? আমরা সকলে পাঠশালা থেকে, সকলে মানে আমরা পাঠশালা থেকে, পাঠশালা থেকে আসছি কি হবে? বয়ম পাঠশালায়া পাঠশালায়াহ, ম্যাডাম বিসর্গ উচ্চারণ করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। পাঠশালায়াः পাঠশালায়াহ। আগচ্ছামি আগচ্ছামः आगच्छामः आगच्छामः। वयं पाठशालायाः आगच्छामः। वयं पाठशालायाः आगच्छामः। আমরা পাঠশালা থেকে আসছি। ব্যাস এইরকম ছোট ছোট বাক্য আমাদেরকে নির্ণয় করতে হবে। চলো তাহলে পাঠশালা, বলুন লতা কি হবে? পঞ্চমী লতা। लताया लतायाः उत्पीठिका, उत्पीठिकाः उत्पीठिकायाः। पुस्तिका, काः काः पुस्तिकाः पुस्तिकायाः, पुस्तिकायाः। ओके। काः मापिका, मापिकाः बालिका। बालिकाया बालिकायाः চলো ইকারান্ত স্ত্রীলিঙ্গ দেখি, নদী কি হয়? নাদ্যাহ। এটা মনে রাখবেন, দেখুন কিভাবে। এক বচনে কি হয়? নাদ্যাহ, মানে এক বচন, ধরি বহু বচনে মানে প্রথমার বহু বচন নাদ্যাহ। তো নাদ্যা কোথায় হয়? তৃতীয়ার এক বচন। নাদ্যাই কোথায় হয়? दो वचन है চতুর্থীর এক বচন। राइट चतुर्थ তো নাদ্যাহ কোথায় হচ্ছে? এখন পঞ্চমের এক বচনে হবে। আমরা পরে যখন ষষ্ঠী করব তখন দেখবো ষষ্ঠীর এক বচনে এরূপ হয়, নাদ্যাহ। আর একটা হবে আসবে নাদ্যাম, এটা মানে হচ্ছে আপনার সপ্তমী এক বচন। এইটুকুনি জাস্ট খেয়াল রাখবেন। নাদ্যাহ, নাদ্যা, নাদ্যাই, নাদ্যাহ, নাদ্যাম। একটা বিসর্গের এদিক ওদিকের জন্য কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন তৃতীয়া দেখুন আর পঞ্চমী দেখুন, শুধু একটা বিসর্গের পার্থক্য। বিসর্গের পার্থক্যের জন্য অর্থের কত বড় পার্থক্য হয়ে যাচ্ছে। এই কারণেই সংস্কৃতের বিসর্গের গুরুত্ব, বুঝতে পারছেন? তো নদী নদ্যাহ, মুনিবরः নদ্যাহ আগচ্ছতি। মুনিবর নদী থেকে আসছে। তো নদ্যাহ মানে নদী থেকে, নদী থেকে আসছে। ক্লিয়ার? তাহলে বলুন জনক জননীর কাছ থেকে আসছে কি হবে? जनक जनकः जन जननी থেকে তো जनन जनन्याः आगच्छति जनकः जनन्याः आगच्छति। चलুন नपुंसक उदाहरण दिखा, अच्छा কিছু উদাহরণ প্র্যাকটিস করি। তো নদী নদ্যাः, জননী জনন্যাः। ঘটি কি হবে? ঘটি কি হবে? घट्याः নারী কি হবে? नार्याः নারয়াः, নারীর থেকে। नार्याः নগরী, नगर्याः নগরিয়াः, নগরী থেকে। ওকে, হ্যালো। তাহলে বলুন বালকः কি হবে? পঞ্চমী এক বচন বালকः। बालका बालिका, बालिकायाः काया ओके। जननी, जनन्याः জনন্যাः। ওকে, নপুংসক দেখুন আমরা। এখানে সাধারণভাবে কাজ হবে না, কারণ কি হতে পারে? আমরা মানে আম থেকে, এটা বলতে পারি আমরা আম থেকে গন্ধ আসছে কি হবে বলুন? আম থেকে গন্ধ আসছে কি হবে? अम्रात् गन्धम् आगच्छति গন্ধः পুংলিঙ্গ, গন্ধः। गन्धः आगच्छति ব্যাস আমরা গন্ধः আগচ্ছতি, ব্যাস হয়ে গেল বাক্য, আর কিচ্ছু নেই। আমরা গন্ধः আগচ্ছতি, আম থেকে গন্ধ আসছে। ওকে, ক্লিয়ার? চলুন এখানে দেখুন বৃক্ষ থেকে আম পড়ছে, তো কোথা থেকে? বৃক্ষ থেকে, তো তার পঞ্চমী তো বৃক্ষাৎ।
আমরাম পততি। বৃক্ষাৎ আম্রম পততি। দেখুন অভ্যাস করুন। নাম্বার 1 দেখুন, বৃক্ষঃ পত্রম। পত্রম মানে পাতা। পাতা কোথা থেকে পড়বে? বৃক্ষ থেকে পড়বে। তাহলে যেখান থেকে পড়বে সেখানে পঞ্চমী। বৃক্ষ থেকে দিলে বৃক্ষতে পঞ্চমী। তাহলে কি হবে? বৃক্ষাৎ পত্রম পততি। এক্স্যাক্টলি 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা কি হবে চেষ্টা করুন। কোথা থেকে কি পড়ছে চেষ্টা করুন। হস্তাৎ সুধাখণ্ডং পততি। সুধাখণ্ডঃ, দেখুন দেওয়া আছে সুধাখণ্ডঃ। তারপরে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অশ্বাৎ अश् বালকः পততি। পদ্ধতি। আকাশাৎ জলম পততি। ব্যাস হয়ে গেল। নেক্সট 6-7 কি হবে অন্যরা চেষ্টা করুন। কে কোথা থেকে আসছে? मित्रात् ग्रामः आगच्छति। মিত্র থেকে গ্রাম আসছে। न থেকে মিত্র আসছে। मित्रं ग्राम ग्रामात् থেকে ग्रामात् आगच्छति। मित्रम् आगच्छति। মিত্রম গ্রামাৎ আগচ্ছতি। মিত্র গ্রাম থেকে আসছে। তারপরে छात्रायाः प्रवासः आगच्छति। প্রবাসঃ মানে হচ্ছে ঘর থেকে দূরে। প্রবাস এগুলো উল্টোটা হবে আর কি। প্রবাস। তার মানে প্রবাস থেকে। ছাত্রা প্রবাস থেকে আসছে। তার মানে প্রবাসাৎ ছাত্রা আগচ্ছতি। छात्रा মানে প্রবাসাৎ মানে বিদেশ ধরুন বা ঘর থেকে দূরে। প্রবাসাৎ ছাত্রা আগচ্ছতি, প্রবাস থেকে ছাত্রা আসছে। তো এইভাবে আমাদের অর্থ নির্ধারণ করতে হবে। অনেক উদাহরণ দেওয়া আছে, বলুন 9 নাম্বার কি হবে? কে কোথা থেকে আসছে? গবেষকः বিদেশাৎ আগচ্ছতি। ব্যাস। তারপরে গৃহিণী গৃহিণী গৃহাৎ গৃহাৎ আগচ্ছতি। আগচ্ছতি। তারপরে মন্দিরম অর্চক মন্দিরাৎ। আর্চকঃ, ম্যাডাম বিসর্গ উচ্চারণ করতে হবে, আপনার বিসর্গ উচ্চারণ হচ্ছে না। অর্চকः মন্দিরাৎ আগচ্ছতি। বারো। বাকিরাও অংশগ্রহণ করুন, বাকিরাও বলুন যারা বলছেন না। भगिनी उद्यानात् आगच्छति। গৃহম গৃহাৎ, মন্দিরম মন্দিরাৎ, উদ্যানম উদ্যানাৎ উদ্যানাৎ। উদ্যানাৎ। उद्यानात् তাই না? অনেক উদাহরণ আছে, চাইলে আপনারা করতে পারেন, অথবা আমরা যদি এখনই যদি চেষ্টা করি একটা দুটো। চলুন 6 নাম্বার কি হবে বলুন। লতা আগচ্ছতি। লতা কোত্থেকে? ও আচ্ছা, লতা শ্বশুর গৃহম। ও লতা শ্বশুর গৃহাৎ আগচ্ছতি। তথা শ্বশুরগৃহাৎ আগচ্ছতি। ওকে, আর তো কিছুই নেই এখানে, একই ব্যাপার। দেখুন কার্যালয়ঃ কার্যালয়াৎ, গৃহম গৃহাৎ, বিদ্যালয়ঃ বিদ্যালয়াৎ, এইগুলোতে যত সব আছে এর পঞ্চমী করতে হবে। তো এটার এমন কোনো বড় ব্যাপার না। ওকে, চলুন সামনে যাই। এক বচন, দ্বিবচন, বহুবচন ইম্পর্টেন্ট। তো বৃক্ষাৎ মানে বৃক্ষ থেকে। বৃক্ষাভ্যাম মানে দুটি বৃক্ষ থেকে। বুঝতে হবে আমাদের, দুটি বৃক্ষ থেকে কিছু পড়ছে। ধরুন বৃক্ষেভ্যঃ মানে অনেক বৃক্ষ থেকে। এইভাবে কিন্তু আমাদেরকে অর্থ নির্ণয় করতে হবে। বৃক্ষাৎ, বৃক্ষাভ্যাম, বৃক্ষেভ্যঃ। তাহলে বলুন দণ্ডঃ কি হবে? এক বচন, দ্বিবচন, বহুবচন। দণ্ড दण्डाभ्यां दण्डेभ्यः। অর্থ কি হবে? দণ্ডাভ্যামের অর্থ কি? একটা দণ্ড। দণ্ড থেকে একটা দণ্ড দণ্ডাভ্যাম, দণ্ডাভ্যাম এর অর্থ কি? দুটো দণ্ড থেকে। দুটো দণ্ড থেকে। ওকে, দণ্ডেভ্যঃ। চলো 5 কি হবে? নিপাত নিপাত নিপাভ্যাম নিপেভ্যঃ। নৃপেভ্যঃ। তেমনি উদাহরণ নপুংসক লিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। ফলম, ফলাৎ, ফলাভ্যাম, ফলেভ্যঃ পুংলিঙ্গেরই মতো।
কিচ্ছু ব্যাপার না। পুস্তকম কি হবে? पुस्तकात् पुस्तकाभ्याम पुस्तकेभ्यः पुस्तकेभ्यः। ওকে। নাণকম কি হবে? नानकात् नानकाभ्याम नानकेभ्यः নাণকম কয়েন। ওকে। আচ্ছা, স্ত্রীলিঙ্গে বালিকা কি হয়? বালিকা ইয়া আমরা তো পড়লাম। দ্বিবচন বালিকাভ্যাম, याम বহুবচন বালিকাভ্যः। बालिकाभ्यः বালিকায়াः, বালিকাভ্যাম, বালিকাভ্যः। তারপরে করুন লতা কি হবে? लतायाः लताभ्याम 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 লতাভ্যः। কন্যা কি হবে? कन्यायाः कन्याय कन्याभ्याम कन्याभ्यः তেমনি ইকারান্ত সূচি কি হবে? সূচ্যাः, সূচিভ্যাম, সূচিভ্যः। ঘটি কি হবে? घट्याः ঘট্যায়াः না, ঘট্যাः। ঘট আর যে ফলাকার, ঘট্যাः। সূচি সূচ্যাः, ঘটি ঘট্যাः। घट्याः घटिभ्याम घटिभ्यः ঘটিভ্যः। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে পঞ্চমী কোথায় কোথায় হয়। এবারে আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করব, ভালো করে বুঝবেন। ওকে, দেখুন এই যে গোটাটা রামাভ্যাম রামাভ্যাম রামাভ্যাম, তিনটেতে রামাভ্যাম হচ্ছে, কিন্তু এই তিনটে রামাভ্যাম শব্দের অর্থ কিন্তু আলাদা। বলতে পারবেন এই প্রথম যে রামাভ্যাম শব্দ এর কি অর্থ, দ্বিতীয় রামাভ্যাম শব্দ এর কি অর্থ, আর তৃতীয় রামাভ্যাম শব্দ এর কি অর্থ? দেখি কে বলতে পারে। প্রথম রামাভ্যাম হচ্ছে রামের দুজন রামের দ্বারা, ওকে আর দুজন রামের জন্য, ওকে, আর দুজন রামের হতে। রাম থেকে দুজন নামের থেকে ভেরি গুড ভেরি গুড। তেমনি রামেভ্যঃ রামেভ্যঃ, এখানেও দুটো রামেভ্যঃ আছে। এই দুটো রামেভ্যর কি অর্থ বলুন? মানে অনেকজন রামের জন্য আর অনেকজন রামের থেকে। জন্য, হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের উদাহরণ বা বাক্য দেখে বুঝতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। বাক্য দেখে বুঝতে হবে। আমরা একটা একটা করে বাক্যে আসবো, চেষ্টা করবো বার করার। আচ্ছা, তেমনি লতাভ্যাম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে আমি আর উদাহরণ। তেমনি লতাভ্যঃ লতাভ্যঃ এর ক্ষেত্রে প্রযোজ্য। ওরা কি তেমনি নদীভ্যাম 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 এর ক্ষেত্রে প্রযোজ্য। নদীভ্যঃ নদীভ্যঃ চতুর্থী পঞ্চমী বহুবচনের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক তেমনি ফলাভ্যাম 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 এখানেও প্রযোজ্য। ফলেভ্যঃ ফলেভ্যঃ এখানেও প্রযোজ্য। এবারে আমি একটা করে বাক্য লেখার চেষ্টা করছি, আপনারা বাক্যটাকে ধরতে পারছেন কিনা একবার দেখুন। ওকে, একটু দাঁড়ান। চলো, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, বাক্য লিখছি আমি, দেখুন। রামাভ্যাম সহ মিত্রাণি গচ্ছন্তি, একটা বাক্য। রামাভ্যাম মিষ্টান্নম আনয়তি, অথবা আমাদের যদি চেনা ধাতু লিখি ক্রীণাতি। রামাভ্যাম মিত্রাণি আগচ্ছন্তি। তিনটি বাক্য আমি লিখলাম।
ওকে, তো প্রথম বাক্য যদি আমি পড়ি তাহলে কি লিখেছি, রামাভ্যাম সহ মিত্রাণি গচ্ছন্তি, এর অর্থ কি হবে? আহ, দু- রামের সাথে দুইজন দুজন রামের, বন্ধুরা যাচ্ছে, দুজন রামের দুজন সাথে রামের সাথে অনেকগুলো বন্ধু যাচ্ছে। বন্ধুরা যাচ্ছে, তার মানে এখানে যেটা আমি বন্ধুরা প্রয়োগ যাচ্ছে। করেছি সেটা হচ্ছে তিন। হ্যাঁ তৃতীয়া, হুম। মানে আমি তৃতীয় দ্বিবচন প্রয়োগ করেছি এখানে, তাই না? আচ্ছা, তারপর দেখুন রামাভ্যাম মিষ্টান্নম ক্রীণাতি, এর অর্থ কি? আম, মিষ্টান্ন ক্রীণাতি, এটা তো এক বচনেই হলো, তার মানে মিষ্টান্নম, ফলম মিষ্টান্নম ক্রীণাতি। দুজন রামের সঙ্গে, রাম মিষ্টি কিনতে গেছে। তাই কি? এটা রামের জন্য। না, এটা রামের জন্য মিষ্টি ও দুজন রামের জন্য, হ্যাঁ। এটা দুইজন রামের জন্য মিষ্টি কিনছে, তার মানে এটা আমি চতুর্থী দ্বিবচন প্রয়োগ করেছি। হুম, হুম। আর রামাভ্যাম মিত্রাণি আগচ্ছন্তি, এর কি অর্থ? এটা হচ্ছে পঞ্চমী, এটা আর কি পঞ্চমী। দুইজন রামের থেকে বন্ধুরা আসছে, আচ্ছা। আচ্ছা। প্রাণী। তাহলে আমি এখানে পঞ্চমী দ্বিবচন প্রয়োগ করেছি। ওকে, তাহলে আমি একটা বাক্য লেখার চেষ্টা করছি, দেখুন দেখি আপনারা আসছে না কেন। একটা বাক্য লিখছি, দেখুন, মিউট করবেন, মিউট করবেন। পড়ুন, বাক্যটা পড়ুন, কি লিখলাম। বাক্যটা কি লিখলাম, পড়ুন। দুটো রামাভ্যাম, দুটো পড়ুন, বাক্যটা পড়ুন, প্রথম বাক্যটা পড়ুন। প্রথম তো আছে রামাভ্যাম আর অহং, এই দুটো দিয়ে, তাই তো? রামাভ্যাম গোটাটাই বাক্য, গোটাটাই একটা বাক্য, গোটা বাক্যটা পড়ুন একবার। রামাভ্যাম অহং, রামাভ্যাম সহ রামাভ্যাম বস্ত্রং ক্রেতুম গচ্ছামি। অর্থ বুঝতে পারছেন কি অর্থ আমি বলতে চেয়েছি? রামাভ্যাম সহ রামাভ্যাম দুজন করুন, ডিকোড করুন কি লিখেছি, চেষ্টা করুন। কি বুঝতে পারেন, কতটুকুনি বুঝতে পারছেন বলুন তো? একটা ট্রাই করতে পারি। বুঝতে পারছেন বলুন তো? রামাভ্যাম অহম, রাম রামেরা দুজন এবং আমি। রামাভ্যাম সহ রামেরা দুজন যদি হতো তাহলে তো রামও হতো। রামেরা দুজন মানে রামও, মানে রামেরা দুজন, আমি তো রামও দিইনি এখানে, দুইজন। সরি স্যার, একটু শুনতে অসুবিধা দেখা বলুন। আমি একবার চেষ্টা করছি, বলছি এটা হচ্ছে অহম আমি, রামের দুইজন রামের জন্য রামেদের বস্ত্র কিনতে, দুই রামের বস্ত্র কিনতে দুই রামের সাথে যাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক, ঠিক আছে। ওকে, আমি একটু ইজি করে দিই, ঠিক আছে, মোটামুটি একটু ইজি করে দিই। আমাদের চেনা পদ এখানে কোনগুলো দেখুন, আহাম,
বস্ত্রম ক্রেতুম গচ্ছামি, আমি বস্ত্র কিনতে যাচ্ছি। ক্রেতুম শব্দ আমাদের জানা নেই, তাই জন্য আমি বাংলায় লিখে দিয়েছি। আহম বস্ত্রম ক্রেতুম গচ্ছামি, আমি বস্ত্র কিনতে যাচ্ছি। তাহলে দেখুন এই সহ রামের সঙ্গে আছেন, রামাভ্যাম সহ, মানে আমি দুইজন রামের সাথে যাচ্ছি। বলেছিলাম সহযোগে কি তৃতীয়া, তার মানে এই যে রামাভ্যাম এটা তৃতীয়াতে আছে, তার মানে এর অর্থ কি হবে যে দুইজন রামের সাথে। তাহলে আর একটু ডিকোড করুন, আমি দুইজন রামের সাথে বস্ত্র কিনতে যাচ্ছি। এখনো দুটো রামাভ্যাম শব্দ পড়ে আছে। আমি ধরেই নিলাম এই রামাভ্যাম শব্দের অর্থ হচ্ছে, ধরে নিলাম এই রামাভ্যাম হচ্ছে আপনার চতুর্থীর দ্বিবচন, আমি ধরেই নিলাম চতুর্থীর দ্বিবচন। তাহলে এই চতুর্থীর দ্বিবচন যদি হয় এর অর্থ কি হবে, আমি দুইজন রামের সাথে দুইজন রামের জন্য বস্ত্র কিনতে যাচ্ছি। ধরুন সেখানে 10-12 জন রাম আছে, আমি দুজনের রামকে বস্ত্র দেব, তার জন্য আমি দুজন রামের সঙ্গে বস্ত্র কিনতে যাচ্ছি। বাক্য হতেই পারে আহম রামাভ্যাম সহ রামাভ্যাম, দুইজন রামের জন্য বস্ত্রম ক্রেতুম গচ্ছামি, বস্ত্র কিনতে যাচ্ছি। আচ্ছা, এখনো একটা রামাভ্যাম এখানে পড়ে রইল, তাই না? এখনো একটা রামাভ্যাম এখানে পড়ে রইল, এটা আমি বুঝতে পারছি না এটা কি হতে পারে। এটা তৃতীয়া দ্বিবচন হতে পারে, না হলে চতুর্থী দ্বিবচন হতে পারে, না হলে পঞ্চমী দ্বিবচন হতে পারে। এই পাঁচটা হয়তো সম্ভব, এই তিনটা হয়তো সম্ভব না। রামাভ্যাম তো 3 জায়গাতেই পাওয়া যায়। তার মানে আমি যদি তৃতীয়টাকে গ্রহণ করার চেষ্টা করি, তাহলে তৃতীয়ার জন্য আমার সহশব্দের লাগতো, তো এই রামাভ্যাম এখানে সহশব্দ নেই। তার মানে আমি কখনোই বলতে পারবো না যে এটা তৃতীয়াতে আছে, তার মানে এটা তৃতীয়াতে নেই। কারণ তৃতীয়াতে যদি থাকতো তাহলে সহশব্দের প্রয়োগ থাকতো, সহযোগে তৃতীয়া, তো কাজেই এটা আপনার তৃতীয়াতে নেই। আচ্ছা, আমি ধরেই নিলাম যে এটা চতুর্থী দ্বিবচনে আছে, তাহলে এটার অর্থ কি হবে, দুইজন রামের জন্য দুইজন রামের সাথে। তাহলে এখানে যদি চতুর্থী নিয়েছি, তাহলে দুটো চতুর্থী নিলে বাক্যটা কেমন হবে, দুইজন রামের জন্য, দুইজন রামের সাথে, দুইজন রামের জন্য আমি বস্ত্র কিনতে যাচ্ছি। তার মানে দুইজন রামের জন্য, এটা ডবল চলে আসছে। তার মানে এখানে চতুর্থীরও গ্রহণ সম্ভব না, কারণ যদি চতুর্থীর গ্রহণ নিই তাহলে দুইজন রামের জন্য, দুইজন রামের জন্য দুবার হয়ে যাচ্ছে বাক্যগুলি আমি যদি দেখি। তাহলে আর একটা অপশন কি করে রইল, যদি পঞ্চমী দ্বিবচন নেই, মানে দুইজন রামের থেকে, ধরুন ওখানে মোট 4 জন রাম আছে, তো আমি কি করলাম, দুইজন রামকে ভাগ করলাম, তো দুইজন রামের থেকে দুইজন রামকে নিয়ে, মানে দুইজন রামের সাথে এই দুইজন রামের জন্যই আমি বস্ত্র কিনতে যাচ্ছি। তাই এইরকম একটা বাক্য হতে পারে, দুইজন রামের থেকে দুইজন রামের সাথে দুইজন রামের জন্য আমি বস্ত্র কিনতে যাচ্ছি। এইরকম একটা, এই বাক্যটা একদম সঠিক বলবো না, কিন্তু এরকম একটা ভাব এই বাক্যটা। তো এই জন্য আমি 3 বার, যেহেতু রামাভ্যাম শব্দের 3টে আলাদা আলাদা যে অর্থ, এটা দেখানোর জন্য আমি একবার বললাম রামাভ্যাম। এখানে আমি যদি পঞ্চমী নিই, তার মানে দুইজন রাম থেকে, ধরুন 4 জন রাম ছিল, আমি দুইজনকে নিয়ে দুইজন রামের থেকে বেরিয়ে গেলাম, তার মানে একই ব্যাপার, দুইজন রাম থেকে দুইজন রামের সাথে এই দুইজন রামের জন্যই আমি বস্ত্র কিনতে যাচ্ছি। এইরকম একটা বাক্য হলেও হতে পারে। না হলে আমরা আমাদের বাক্য যদি একটা দেখার চেষ্টা করি, তাহলে দেখুন আমি আরেকটা বাক্য লিখছি এখানে, ভালো করে দেখো না, রামঃ কোশাৎ দরিদ্রায় স্বহস্তেন চলুন, কি অর্থ হবে, কি অর্থ বুঝতে পারছেন আপনারা?
রামः কোষাৎ দরিদ্রায় স্বহস্তেন ধনম দদাতি। প্রত্যেকটা পদ নির্বাচন করতে পারছেন কিনা দেখুন, প্রত্যেকটা পদ কোন বিভক্তিতে আছে এটা বুঝতে পারছেন কিনা দেখুন। রামः কোন বিভক্তি? প্রথম আর এক প্রথমা। বছর প্রথমের এক বছর। ওকে। কোষাৎ কোন বিভক্তি মনে হচ্ছে? পঞ্চমীর এক পঞ্চমী পঞ্চমী। পঞ্চমীর এক বছর। এক বছর। কোষাৎ মানে আপনার ব্যাংক, ফ্রম ব্যাংক, মানে কোষাগার, কোষাগার। আচ্ছা, দরিদ্রায় কোন বচন, কোন বিভক্তি? দরিদ্রায়, ওটা পঞ্চমী। জন্য জন্য থেকে এই জন্য চতুর্থ। দরিদ্র চতুর্থী। স্বহস্তে, স্বহস্তেন কোন বিভক্তি? হ্যাঁ, স্বহস্তেন, হস্তের দ্বারা। দ্বারা তৃতীয়া। তৃতীয়া বিভক্তি, তৃতীয়া দ্বিতীয়। তৃতীয়া। ধনম কোন বিভক্তি? ধনম দদাতি। তৃতীয়া তৃতীয়া। দ্বিতীয়া। তৃতীয়। এবার অর্থ নির্ণয় করুন, এবার অর্থ নির্ণয় করুন কি হবে। রাম কোষ থেকে দরিদ্রের জন্য নিজের হাতে ধন দিচ্ছে। না, এখানে আপনি জন্য অর্থে না নিলে অন্য একটা অর্থ নিতে পারেন। আমরা কি বলেছি? সম্প্রদানে চতুর্থী, দানার্থে চতুর্থী। তো দদাতি ক্রিয়াপদে প্রয়োগ হয়েছে, মানে দান করা। তো যাকে দান করা হবে চতুর্থী, তো দরিদ্রায় মানে দরিদ্রকে, এই অর্থ হতে পারে তো, তাই না? হুম। তাহলে রাম কোষ থেকে, রাম নিজের হাতে, হ্যাঁ মানে আমি যদি পর পর চাই, রাম কোষ থেকে দরিদ্রকে নিজের হাতে ধন দিচ্ছেন। দেখুন এখানে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী সবকিছুর প্রয়োগ হয়েছে না? তো এইরকম ভাবেই সংস্কৃত বাক্য তৈরি হয়, বুঝতে পারলেন? আপনাদের আমি টাস্ক দিলাম, এটাকে দ্বিবচনে পরিবর্তন করুন, কি হবে? প্রত্যেকটা পদকে দ্বিবচনে পরিবর্তন করুন, কি হবে? প্রত্যেকটা পদকে দ্বিবচনে পরিবর্তন করুন, কি হবে? রামः দ্বিবচন করলে কি হবে? রামৌ। রামও হচ্ছে তারপরে কোষাভ্যাম কোষাভ্যাম, তারপরে দরিদ্রায়, দরিদ্রাভ্যাম দরিদ্রাভ্যাম, তারপরে সহস্তেন, সহস্তেভ্যাম, এটাও সহস্তাভ্যাম, হুম। তারপরে ধনম, ধনী, ধনম একই থাকবে। নই, দ্বিবচন পরিবর্তন করতে বললাম। ধনী ধনী, ও, ধনী। দদাতি, ধনই। ধনী, ধনী, ধনম, ধনী, ধনানি। তাহলে বলুন দ্বিতীয়, দ্বিতীয়া বিভক্তি, সরি দ্বিবচনের যে প্রয়োগ হয়েছে এর অর্থ কি দাঁড়াবে? রামৌ কোষাভ্যাম দরিদ্রাভ্যাম স্বাস্তাভ্যাম ধনে দত্তঃ, এর অর্থ কি দাঁড়াবে? সবই দুটো দুটো হয়ে গেল। হ্যাঁ, অর্থ বার করুন। দুটো রাম, দুটো কোষ ব্যাংক, দুটো ব্যাংক থেকে দুজন দরিদ্রকে দু হাত দুই দিয়ে। হাতে ধন দান, দুটি ধন, দুটি ধন দুই ধন দান করছে। আমি ধরে নিচ্ছি যে কিছু একটা জিনিস কোয়ান্টিটি দুটো আছে, ধরুন টাকাও আছে, সেখানে স্বর্ণ আছে, দুটোই ধন, তো কোয়ান্টিটি দিচ্ছেন। বহুবচন পরিবর্তন করুন। আচ্ছা, রামাহ, রামাহ কোষাভ্যাহ, কোষেভ্যঃ, কোষঃ শব্দ হচ্ছে আপনার কোষঃ পুংলিঙ্গ। আচ্ছা, কোষাভ্যাহ দরিদ্রাভ্যাহ, দরিদ্রः দরিদ্রেভ্যः, দরিদ্রাভ্যাহ, সহস্তৈ, সহস্তৈ ধনানি তিনটে হাত হবে। দদতি। অনেক অনেক রাম আছে না, প্রত্যেক রাম তাদের হাতের দ্বারা। তো আপনি যদি 10 জন রাম আছে ধরুন, 10টা 10 গুণে 40টা, 20টা হাত, তো বহুবচন হয়ে গেল। ইন জেনারেল অনেক রাম অনেক কোষ থেকে অনেক দরিদ্রকে অনেক হাতের দ্বারা অনেক ধন দিচ্ছেন।
তো এইভাবে সংস্কৃত বাক্য ধীরে 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 কমপ্লিকেটেড হয়। দেখুন আপনি কমপ্লিকেটেড মানে কি, মানে কিছুটা যেমন মানেটা অ্যাকচুয়ালি ওই বিশেষ করে প্রথম যেটা ওই যে সহ রামাভ্যাম সহ হুম, রামাভ্যাম সহ, এটা মানে একটা কাল্পনিক তৈরি করে ব্যাকরণ তৈরি করার জন্য এরকম একটা মনে হচ্ছে আমার। হ্যাঁ একটা ব্যাকরণের মানে বুঝলেন? ব্যাকরণটা অ্যাপ্লাই করার জন্য তৈরি করা হলো বাক্যটাকে। আপনি আপনি বাক্য ঘুরিয়ে দিন, আমি বাক্য ঘুরিয়ে দিচ্ছি দেখুন। আমি আপনাদের সুবিধার্থে একটা নতুন বাক্য আনছি, ভালো লাগছে বেশ। হ্যাঁ, নতুন বাক্য আনছি তারা রামাভ্যাম। তো আমি এখানে ঘুরিয়ে দিলাম আহ, রাম কৃষ্ণাভ্যাম, ভালো করে বুঝবেন। রাম কৃষ্ণাভ্যাম अहम लवकुशाभ्याम सह भरत शत्रुघ्नाभ्याम वस्त्रम क्रेतुम गच्छामि। देखो এবারে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা করে দিয়েছি। রামকৃষ্ণাভ্যাম সহ अहम लवकुशाभ्याम, अच्छा सॉरी রামকুশাভ্যাম अहम लवकुशा, ভুল লিখেছি আমি, লবকুশাভ্যাম সহ ভারত শত্রুঘ্নাভ্যাম বস্ত্রম ক্রেতুম গচ্ছামি। কি অর্থ হতে পারে চেষ্টা করুন, কি অর্থ হতে পারে? স্যার আমি লব কুশের সাথে রামকৃষ্ণের জন্য ভরত শত্রুঘ্ন থেকে বস্ত্র কিনতে যাচ্ছি। দেখুন এখানে একটু অঙ্ক বোঝাই, দু রকমের জিনিস হতে পারে। তো সহ আছে মানে এটা ডেফিনেটলি কিসে আছে, তৃতীয়াতে আছে, তাই না? বুঝতে পারছি আমি। তৃতীয়। তো এই রামকৃষ্ণাভ্যাম এটা তৃতীয় থাকা সম্ভব না, কারণ এর সাথে সহ নেই। তেমনি ভারত শত্রুঘ্নাভ্যাম এটাও তৃতীয়তে থাকা পসিবল না, কারণ সহ নেই। তার মানে রামকৃষ্ণাভ্যাম আইদার চতুর্থীতে আছে আর পঞ্চমীতে আছে। সিমিলারলি ভারত শত্রুঘ্নাভ্যাম আইদার চতুর্থীতে আছে আর পঞ্চমীতে আছে। ভালো করে বুঝবেন কি ব্যাপারটা। এখানে আমি এখানে চতুর্থীর গ্রহণ করলাম, ওকে, চতুর্থীর গ্রহণের জন্য আমি এখানে একটা ডট দিলাম। তো চতুর্থীর গ্রহণ যদি করি তাহলে কি হবে? রামকৃষ্ণাভ্যাম সহ, সরি রামকৃষ্ণাভ্যাম, রামকৃষ্ণের জন্য মানে রাম এবং কৃষ্ণের জন্য আমি লবকুশের সাথে, আবার ভারত শত্রুঘ্নাভ্যাম, তাহলে এখানে চতুর্থী হবে না, কারণ রাম এবং কৃষ্ণের জন্য, ভরত আবার শত্রুঘ্নের জন্য হবে না, বাক্য হবে না। তাহলে এখানে আমাকে পঞ্চমীর গ্রহণ করতে হবে। যদি ওইটা চতুর্থী নেই তাহলে এটা পঞ্চমী নিতে হবে। অর্থ কি দাঁড়াবে? রাম এবং কৃষ্ণের জন্য আমি লবকুশের সাথে ভরত শত্রুঘ্ন থেকে, মানে ভরত শত্রুঘ্নের থেকে রাম কৃষ্ণের জন্য লবকুশের সাথে আমি বস্ত্র কিনতে যাচ্ছি। এটা একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হতে পারে আপনি এই রামকৃষ্ণাভ্যাম এটাকে পঞ্চমীতে নেন, যে রাম এবং কৃষ্ণের থেকে আমি লবকুশের সাথে ভারত শত্রুঘ্নের জন্য, তাহলে এটাকে চতুর্থীতে নেন, বস্ত্র কিনতে যাচ্ছি। এইভাবে এটা একটা কমপ্লিকেটেড বাক্য, কিন্তু এইভাবে আপনি এটা মানে ক্লিয়ার, এটার মানেটা কিন্তু ক্লিয়ার। মানে ক্লিয়ার, হ্যাঁ, এই জন্যই আমি আলাদা ভাবে করলাম। আমরা এটা ভুলে যাচ্ছি, কারণ আলাদা ভাবে এখানে বস্ত্রটা কিনছি যার জন্য, আচ্ছা। এখানে তো আমি এখানে আলাদা আলাদা দুটি চিহ্ন ইউজ করলাম। তো যদি ওটা চতুর্থী নেন এটা পঞ্চমী, ওটা পঞ্চমী নেন এটা চতুর্থী, তাহলে ক্লিয়ার হবে। ওকে, তো এইভাবে কিন্তু সংস্কৃতে ধীরে 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 দেখুন বাক্য বাড়তে থাকে, এবং কবিরা তারা এইরকম ভাবে বাক্য নির্মাণ করে। এই তিনটে রামাভ্যাম বলে দেবে, আপনি বুঝুন কোন রামাভ্যামের কি অর্থ, কবিরা বলে চলে যাবে। এটা কিন্তু সংস্কৃতের এগুলো সব একটু বেসিক, মানে বেসিক থেকে একটু অ্যাডভান্সের ঘটনা এগুলো। তো আমি চেষ্টা করি আপনাদেরকে খানিকটা
আলংকারিক যাকে বলা হয়। হ্যাঁ, ওইটাই। তো এইরকম ভাবে জিনিসপত্রগুলো চলে সংস্কৃতে। তো যাই হোক, আপনারা বেসিক ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমি কেন এগুলো বললাম। যেহেতু একই রকমের পদ দেখা যাচ্ছে না, তাহলে একই রকম পদের একই অর্থ না, বিভিন্ন অর্থ। তো বিভিন্ন অর্থ কিভাবে আসবে তারই আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম। চলুন এবারে আমরা কিছু সর্বনাম শব্দ দেখে নিই। তসমাৎ তাভ্যাম তেভ্যঃ। সিমিলারলি এখানেও এর উদাহরণ আমি আসবো। ক্লিয়ার? তাভ্যাম তাভ্যাম তাভ্যাম, তেমনি তেভ্যঃ তেভ্যঃ, তেমনি এখানেও প্রযোজ্য। এতাভ্যাম এতাভ্যাম এতাভ্যাম, এতেভ্যঃ এতেভ্যঃ। তো পঞ্চমী যদি আপনি স্পেসিফিক চান, তসমাৎ তাভ্যাম তেভ্যঃ, তার থেকে, তাদের দুজনের থেকে, তাদের সকলের থেকে। এ তসমাৎ, এর থেকে, এদের দুজনের থেকে, এদের সকলের থেকে, ফর পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হলে তস্যাঃ তাভ্যাম তাভ্যঃ, তার থেকে, তাদের দুজনের থেকে, তাদের সকলের থেকে। এখানেও সেম, তাভ্যাম তাভ্যাম তাভ্যাম, দেখতে এক, অর্থ আলাদা। তেমনি তাভ্যঃ তাভ্যঃ, দেখতে এক হলেও কি হবে, অর্থ আলাদা। তেমনি এতস্যাঃ এতাভ্যাম এতাভ্যঃ, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এর থেকে, এদের দুজনের থেকে, এদের সকলের থেকে। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট। ও সরি, ওকে। আচ্ছা, তদিতর তো পুংলিঙ্গের মধ্যে সোজা, তসমাৎ তো এটা অতটা ইম্পর্টেন্ট না, পুংলিঙ্গের মধ্যে এই জিনিসগুলো চলে। ভবান ইম্পর্টেন্ট শব্দ। ওকে, তো ভবতঃ মানে আপনার থেকে, ভবদ্ভ্যাম আপনাদের দুজনের থেকে, ভবদ্ভ্যঃ আপনাদের সকলের থেকে। তো দেখুন, ভবদ্ভ্যাম 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 3 জায়গায় আছে। তেমনি ভবদ্ভ্যঃ ভবদ্ভ্যঃ, ভবত্যা তো নদী শব্দের মতো, ভবত্যাহ ভবতেভ্যাম ভবতেভ্যঃ, এখানেও সিমিলারলি জিনিসপত্র দেওয়া আছে একই রকম। তো আমাদেরকে অর্থ দেখে চিহ্নিত করতে হবে। আচ্ছা, ত্বাম, ত্বাৎ মানে তোমার থেকে, ইউবাভ্যাম তোমাদের দুজনের থেকে, ইউষ্মাৎ তোমাদের সকলের থেকে। এখানেও তেমন আছে, দেখুন ইউবাভ্যাম ইউবাভ্যাম ইউবাভ্যাম, কিন্তু বহুবচনে আপনি পাবেন না। প্রত্যেকটাতে আমরা চতুর্থী পঞ্চমী বহুবচন এক পাচ্ছিলাম, এখানে কিন্তু পাবেন না। এখানে চতুর্থী ইউষ্মাভ্যাম, পঞ্চমী ইউষ্মাৎ, এখানে এক নেই, তো আমাদের চিন্তাও নেই। তেমনি মত আমার থেকে, আবাভ্যাম আমাদের দুজনের থেকে, আসমাৎ আমাদের সকলের থেকে। তো আবাভ্যাম 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 3 জায়গায়, এর বহুবচনের কোনো বাড়াবাড়ি নেই। তো আসমাভ্যাম আসমাৎ, এই দুটি পদই আছে। তো আমি একটু পঞ্চমীটাকে এগিয়ে নিই, তারপরে বিভিন্ন বাক্যের উদাহরণে আসবো। একটু পঞ্চমীটাকে আমি এগিয়ে নিই। ওকে, দেখুন এই শব্দগুলো আমরা এক্ষুনি দেখে এলাম। হ্যাঁ, নেক্সট চলুন। চেষ্টা করুন কি হয়। এষাঃ পঞ্চমী কি হবে? এষাঃ পঞ্চমী কি হবে? এষাঃ পঞ্চমী কি হবে? এতাভ্যাম এক এক বচন তো, এষাঃ তো এক বচন, এতস্মাৎ। এতস্মাৎ। আচ্ছা, 3 বয়ম কি হবে পঞ্চমী? কি পড়ে এলাম? মত, মত না, মত আবাভ্যাম अस्मत्। আসমাৎ। চলুন 4 সা কি হবে? কি হবে তস্যাঃ সা? তস্যাঃ তস্যাঃ। হ্যাঁ, ভবতি কি হবে? ভবত্যাঃ কনফিডেন্সলি বলুন, কোনো অসুবিধা নেই। ভবত্যাহ। ভবত্যাঃ তৌ কি হবে? তৌ কি হবে? দ্বিবচন, তো কি হবে? তাভ্যাম। দ্বিবচন না, তাভ্যাম হবে। সাহা তৌতে, সাহা থেকে তো তাভ্যামে আসবে না দ্বিবচনে। ওকে, এতে বুদ্ধি করে বলুন, পুংলিঙ্গ দেওয়া আছে, কি হবে এতে? এতে এতাভ্যাম পুংলিঙ্গ এতে দেওয়া আছে, তার মানে এষাঃ এতৌ এতে প্রথমা বহুবচন দেওয়া আছে। আপনাকে পঞ্চমী বহুবচন নিতে হবে, তাহলে কি হবে? এতেভ্যঃ হবে, এতেভ্যঃ, তাই না? আহম কি হবে? মত মত
हिंदी में मौत माने मृत्यु। भवत्यौ কি হবে? তো দ্বিবচন ভবতীভ্যাম ভবতীভ্যাম। ভবতীভ্যাম ভবতীভ্যাম। এইভাবে নানান মিক্স প্র্যাকটিস এখানে দেওয়া আছে, তো আপনারা চাইলে করতে পারেন। পেজ নাম্বার দেখে নিন 347 করতে পারেন। আমি আগে করছি না। আচ্ছা, আগের দিনের পেজ নাম্বারটা গুলিয়ে ফেলেছিলাম, বার করছি যেটা আপনি চতুর্থী পড়িয়েছিলেন, কিন্তু ওটা বার করলাম যে 339 আর 334 গুলিয়ে গেছে, তারপরে উল্টো পাল্টা চতুর্থী বিভক্তি যেই পজিশনে আছে একটু দেখে নেবেন। হ্যাঁ, আসলে দু রকম পেজ নাম্বার আছে, একটা বেরোই বোধহয় চলো। একটা প্রিন্টেড। এখানে অনেক জিনিসপত্র আছে, চেষ্টা করুন কি হবে। ওকে, যেমন প্রথমটা দেওয়া আছে যে কে কোথা থেকে পড়ছে, আগে ফার্স্ট দেখবেন ক্রিয়াপদ। হ্যাঁ, ক্রিয়াপদে কি এটা- বলা আছে? পাততি বলা আছে, মানে পড়ছে। কে কোথা থেকে পড়ছে? নিশ্চয়ই গাছ পাতা থেকে পড়বে না, পাতা গাছ থেকে পড়বে। তাহলে বৃক্ষাৎ পত্রম পদ্ধতি, যেখান থেকে পড়ছে সেখানে মঞ্চনে। 2 নাম্বার কি হবে? প্রথমে ক্রিয়াপদ দেখবেন, ক্রিয়াপদ কি আছে? পদ্ধতি মানে পড়ছে। কি কোথা থেকে পড়ছে বলুন? পশ্চাৎ পাঠः পততি। পদ্ধতি। নেক্সট, এখানে কিছু দেওয়া নেই, পদ্ধতি পদ্ধতি আছে ধরে নিন, তো কি হবে? পুষ্পম লতাः পততি। লতায়াহ। লতায়াः পততি। লতায়াহ পদ্ধতি। তারপরে 4 কি হবে? ক্রিয়াপদ দেখবেন, প্রবহতি। প্রবাহতি মানে প্রবাহ। হিমালয় গঙ্গা হিমালয়াৎ প্রবহতি। হিমালয়াত গঙ্গা প্রবাহতি। হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। নেক্সট 5 পর্বতাৎ নদী। পর্বতাৎ নদী পর্বতাৎ নদী প্রবহতি প্রবাহতি। হ্যাঁ, কিছু নেই মানে এই আগেরটাই আছে, প্রবাহতি। ওকে, নেক্সট 6 শাখা, হ্যাঁ, মহানদ্যা শাখা নদী প্রবাহতি। দাহ মহানদ্যাহ মহানদ্যাः মহানদ্যাः শাখা নদী প্রবাহিত। শাখা নদী প্রবাহতি। মহানদী থেকে শাখা নদী প্রবাহিত হচ্ছে। এটা বলুন, মহানদী বালিকা কূপাৎ জলম আমি আনয়তি। একটা বাক্য বলছি, করুন। উপনদী মহানদীর সাথে মিশছে। মহানদী উপনদী মহানদীর সাথে মিশছে। মিশছে মিলতি। তাহলে স্যার উপনদ্যয়া না, এক বছরে উপনদী বলছি, উপনদী মহানদীর সাথে মিশছে। মহানদী হতে মহানদ্যাই হবে। না 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 না, ব্যাপারটা বুঝুন। মহানদীর উপনদ্যয়া হবে স্যার, ওটা মানে মানে উপনদীটা গিয়ে মিশছে, মানে নদীটা ওখানে ইয়েতেই থাকবে। হ্যাঁ, দেখুন আমি মিলতি মহানদীটা। দিয়েছি। হ্যাঁ, আমি মিলতি এক বচনের প্রয়োগ দিয়ে দিয়েছি, তার মানে আপনাকে যে কর্তা হবে তাকে এক বচনে করতে হবে। তো আমি কর্তা বলে দিলাম উপনদী। উপনদী একটাই নদী ধরুন মিশছে। তো উপনদী মহানদীর সাথে মিশছে। সাথে মানে সহযোগী কি? তৃতীয়া। তৃতীয় বিভক্তি হবে না স্যার? মহানদীর সাথে তৃতীয় বিভক্তি হবে স্যার, সহযোগী। উপনদী মহানদ্যা, নদ্যয়া দিয়া কেন লিখছি আমি? উপনদী মহানদ্যা সহ মিলতি। দেখুন বাক্য ঠিক আছে। তৃতীয়া স্যার, এটা তৃতীয়া হলো তো? সহযোগী তো তৃতীয়া। মহানদীর সাথে, তো মহানদী থেকে তৃতীয়া হবে। মহানদ্যা, উপনদী মহানদ্যা সহ মিলতি। উপনদী মহানদীর সাথে মিলছে। আর এই বাক্যে পঞ্চমী, শাখা নদী মহানদী থেকে প্রবাহিত হচ্ছে। তো মহানদী শাখা নদী মহানদ্যা প্রবাহিত। ওকে, চলো নেক্সট 7 দেওয়া আছে, সেই সিমিলারলি 8 করুন, কি হবে? বালিকা কূপাৎ জলম আনয়তি। কি করতে হবে? কুপাত, কু দীর্ঘ,
बालिका कूपात कूपत जलम আর जलम কুপত না কুপাত পাও দীর্ঘ আছে না, তো আমাদেরকে দীর্ঘ বর্ণগুলো উচ্চারণ ঠিক করতে হবে, নাহলে হবে না। ওকে, নেক্সট 9 কি হবে? बालकः आपणात् तण्डुलम् आनयति। তন্ডুলম মানে রাইস, চাল। চাল। তন্ডুলাহ শব্দ, এটা যেহেতু দ্বিতীয় আছে তাই তন্ডুলাম হয়েছে। নেক্সট ভানুর শাখাকে শাখায়াः বানরাः বলুন বলুন বলুন, সকলে বলুন। বানরাः শাখায়াः পততি। পততি। ওকে, 15 অগ্নিশমক মানে কি? ওকে, তাই হোক, বলুন কি হবে? আগে বাক্য নির্মাণ করার চেষ্টা করুন। জনান বহি নিষ্কাশয়তি। অগ্নিশামকাহ ভবনম, তার মানে দেখুন এখানে দুটি শূন্যস্থান আছে, তো আপনি যদি অর্থ নাও বুঝতে পারেন তাহলে এরকম ভাবে ভাবতে পারেন যে ভবনম যদি এখানে দেন তাহলে অগ্নিশামক যে তার পঞ্চমী এখানে দিতে হবে। ভবনম অগ্নি অগ্নিশমকাৎ। অগ্নিশমক মানে হচ্ছে যে অগ্নি নেভায়, তাহলে এই অর্থ কি হবে? ভবন অগ্নি সমক থেকে মানুষদের বাইরে ডিসকাস করছে। আচ্ছা, অর্থ এলো না, ভবন কি করে করবে, অর্থ এলো না, তাই না? এটাকে রিভার্স করে দিন, অগ্নিশামকাহ জানান বহিঃ নিষ্কাশয়তি। এখন দেখুন অর্থ ঠিক থাকবে, অগ্নি তিনি নেভান, ঘর থেকে ভবন থেকে মানুষদেরকে বাইরে ডিসকাস করছে। ঠিক ঠিক। অগ্নিশমকা মানে যে আগুন নেভাই, শামায়তি মানে নেভানো, অগ্নিম শামায়তি অগ্নিশমকাহ। চলো, আমরা এতক্ষণে পড়লাম অপাদানে পঞ্চমী। এবারে আরো কিছু স্পেশাল প্রয়োগ আছে, সেখানেও পঞ্চমী হয়। যেমন লিখুন পাঠাতি যোগে পঞ্চমী, যোগে লিখবেন না, জাস্ট মনে রাখুন যে পাঠাতি, পাঠাতি প্রয়োগ করেও আমরা পঞ্চমী করতে পারি। কিভাবে? ছাত্র অধ্যাপকের কাছ থেকে পড়ছে, বলতেই পারি তো ছাত্রা অধ্যাপকাৎ পাঠাতি, কার কাছ থেকে পড়ছে? অধ্যাপকের কাছ থেকে পড়ছে, অধ্যাপকাৎ পাঠাতি। বলুন 2 নম্বরে কি হবে? রামः বশিষ্ঠাৎ পঠতি। বাস। 4 নাম্বার দেখি, বুদ্ধি করে বলবেন, কে দেখি ভালো বলতে পারে, সঠিক কে বলতে পারে, দেখবো। অধ্যাপিকায়া ছাত্র অধ্যাপিকায়াः অধ্যাপিকাভ্যাः পঠন্তি। পূর্ণ বাক্য স্পষ্ট করে আরেকবার বলুন, আমি বুঝতে পারিনি। ছাত্রাः অধ্যাপিকাভ্যাः পঠন্তি। সবাই কি একমত এই বাক্যের সাথে? না, অধ্যাপিকা ওটা এক বচন হলে ভালো হতো মনে হচ্ছে। এক বছর বইয়ে তো যা দেওয়া আছে আমাদেরকে সেটা নিয়েই করতে হবে না স্যার? তো বলুন, যাদের একমত নয় তারা কি ভাবছেন, বলুন কি হবে? যে ছাত্রাः অধ্যাপিকায়াः পঠন্তি। ওকে, দেখুন ছাত্রাহ বহু তোমার বচন। বহুবচন আছে, অধ্যাপিকাহ এটাও বহুবচন আছে, বহুবচন। তার মানে আপনাকে বহুবচনই করতে হবে। তো ছাত্রাহ, ছাত্রীরা বা ছাত্ররা, অধ্যাপিকাভ্যঃ বহুবচন করতে হবে না, অধ্যাপিকাদের কাছ থেকে পড়ছে, পঠন্তি। তো এই জন্য আপনার এক বচন করলে হবে না, কারণ এখানে বহুবচনে দেওয়া আছে।
কাজেই এখানেও আপনাকে বহুবচন এই তো করতে হবে। প্রথম বলেছিলাম আমি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন তো। আমি তাই তো জিজ্ঞেস করলাম যে কে একমত, তো বাকিরা বললো একমত নয়, তাই তাদেরকে জিজ্ঞেস করলাম যে তাদের মত। ওকে, আপনি ঠিক বলেছিলেন। চলো নেক্সট উদাহরণ দেখুন, বিভীতি। বিভীতি মানে ভয় পাওয়া। কে কার থেকে ভয় পায়, এই অর্থে তো আমরা তো বলতে পারি হরিণাহ ব্যাঘ্রান বিভীতি। হরিণ ভয় পায় কার থেকে? বাঘের থেকে। তো ব্যাস হয়ে গেল, হরিণাহ ব্যাঘ্রান বিভীতি। হরিণ বাঘের থেকে ভয় পায়। তো মনে রাখবেন কার কাছ থেকে পড়ে, কার থেকে ভয় পায়, এইরকম ব্যাপার যখন আসবে তখন পঞ্চমী বিভক্তি হবে আমাদের। চলুন 7 নাম্বার চেষ্টা করুন কি হবে। মিন মকরাত মিন মকরাত মিন না স্যার, মিনাহ। মিনহ, হ্যাঁ মিনহ মকরাত মানে মকর দেওয়া থেকে আছে, ভয় পায়। এই তো দেওয়া আছে, বলুন। বিভেতি হবে। বিভীতি হবে, ব্যাস বিভীতি হবে। চলো 9 নাম্বার বলুন। বেহাতি, এটা ওই উচ্চারণটা বুঝতে পারছি না। বিভেতি। বিভেতি, ভয় হচ্ছে ভয়কার ভয় হচ্ছে। বিভীতি, ভয় পাওয়া। হ্যাঁ। ভীতি এখান থেকে এসছে আমাদের। ওকে, বিভীতি থেকে ভীতি এসছে। চলো নেক্সট। মিউট করবেন স্যার, মিউট করুন। হ্যাঁ 9 নাম্বার বলুন কি হবে। सर्पः नकुलात् बिभेति। বিভীতি। তেমনই আরেকটা উদাহরণ হতে পারে রাক্ষসী। কে কাকে কার থেকে রক্ষা করে? যেমন জননী সর্পাৎ পুত্রীম রক্ষতি। জননী সাপ থেকে পুত্রীকে রক্ষা করে। তো কে কাকে রক্ষা করছে, মানে কাকে না, কে কার থেকে রক্ষা করছে, এটা ইম্পর্টেন্ট। চলুন 12 নাম্বার বলুন, বুদ্ধি করে বলবেন কি হবে। বহুবচন আছে, কি হবে, কি হবে? देवः দেবাः राक्षसाः রাক্ষসः রাক্ষসौ রাক্ষসাः, বহুবচন দেওয়া আছে। হ্যাঁ তার মানে আপনার বহুবচন আছে। রাক্ষসেভ্যः হবে না? রাক্ষসেভ্যः মনুষ্যান রক্ষতি। এর অর্থ কি হবে? দেবেরা রাক্ষসের থেকে দেবেরা না, দেবতা। দেবः মানে এক বচন তো। দেবতা, দেবতা রাক্ষসদের থেকে রাক্ষসদের থেকে আহ, মানুষদের রক্ষা করছে। হ্যাঁ মানুষদের রক্ষা করছে। রক্ষা করছে। চলুন 15 নাম্বার বলুন কি হবে। বালিকা বালিকা আচ্ছা জলত জলাত। জলত পুস্তকম রক্ষতি। তাহলে বলুন, জনক দুর্দশা থেকে আমাদের রক্ষা করে, কি হবে? চেষ্টা করুন। পিতা অথবা জনক অথবা বাবা দুর্দশা থেকে আমাদের রক্ষা করেন, কি হবে? জনক দুর্দশায় আমাদের মানে হচ্ছে ইউয়াম রক্ষা। ইউয়াম মানে তোমরা সকলে। আচ্ছা আমাদের মানে তাহলে হচ্ছে আমাদের বয়ম আর কি। বয়ম মানে আমরা। বয়ম এবং বয়ম মানে আমরা সকলে। আমাদের এখানে আনতে হবে, লিখি হবে আসমান। আসমান, দ্বিতীয় আসবে আসমান। আচ্ছা ওইটা। তো জনকः দুর্দশায়াः আসমান রক্ষতি। ব্যাস হয়ে গেল। জনক দুর্দশা থেকে আমাদেরকে রক্ষা করে। বাক্য হবে তো? ঠিক আছে তো বাক্য? চলো এগুলো তো পারবেনই, হয়ে গেল। এগুলো ঠিক আছে, ঠিক আছে, এগুলো পেরে যাবেন আশা করি।
হ্যাঁ ইম্পর্টেন্ট। চলুন একই ব্যাপার কি দেখুন, রামা তদ দেওয়া আছে, তার পঞ্চমী হতে হবে তসমাৎ ফলম স্বীকরোতি। রামা তার থেকে ফল গ্রহণ করছে। চলুন 2 নাম্বার বলুন কি হবে। বয়াম ব্র্যাকেটে আছে তাহা। প্রথমে ব্র্যাকেটে যে শব্দ আছে না, সেটাকে আপনাদেরকে বুঝতে হবে যে তাহা কোথায় হতে পারে। কি মনে হচ্ছে তাহা কোথায় হতে পারে? সা বহু বচনে সাতে তাহা। তাহা, তাহলে পঞ্চমী করতে হবে। সা থেকে কি হবে? তস্যাহা। তে থেকে কি হবে? তাভ্যাম। তাভ্যাহ তাভ্য তাহা থেকে কি হবে? তাভ্যাহ। তাভ্যাহ এখানে কি হয়ে যাবে? তাভ্যাহ। এইভাবে আপনাদেরকে আনতে হবে। তো বয়ম আমরা তাভ্যাহ তাদের থেকে ফলানি স্বীকুর্মঃ ফলগুলিকে স্বীকার করছি, মানে গ্রহণ করছি। আমরা তাদের থেকে ফলগুলি গ্রহণ করছি, হতেই পারে। চলুন 3 নাম্বার কি হবে? বয়ম আছে, বয়মের পঞ্চমী কি হবে? अस्मात् আর কি। ব্যাস, মালিনী আসমাৎ ধনম স্বীকরোতি। মালিনী আমাদের কাছ থেকে ধন গ্রহণ করছে। ওকে, 5 কি হবে? কি হবে? ছাত্রঃ অহম আছে, অহমের পঞ্চমী কি হবে? মত। মত মত। ছাত্রঃ মত পুষ্পম স্বীকরোতি, এর অর্থ কি হবে? ছাত্ররা আমার থেকে ছাত্ররা না, এক বছর আছে তো। ছাত্র ছাত্র আমার থেকে ছাত্র পুষ্প নিচ্ছে। নিচ্ছে। তাহলে বলুন, আমি আচার্য থেকে জ্ঞান নিচ্ছি, কি হবে? অহম আচার্যাৎ জ্ঞানম স্বীকরোতি। না, স্বীকার তুমি অহম স্বীকারোমি মি স্বীকারমি। স্বীকারামি না, স্বীকরোমি। স্বীকারোমি স্বীকরোমি। ওকে, স্বীকরোমি। অনেক উদাহরণ আছে এখানে, আপনারা চাইলে করতে পারেন। অনেক উদাহরণ আছে, যেমন আমি উদাহরণে যাব আপনার 14। চেষ্টা করুন কি হবে। 14, 15 দুটোই। আমি কিছু ট্রিক্স দেবো না, আপনারা ভালো করে দেখুন, বুঝুন কি হবে, চেষ্টা করুন। ভবতিভ্যः স্যার 14টা ভবতিভ্যः। वयं भवतेभ्यः कवितां स्वीकुर्मः। पुनरो ভবন্তः ভবন্তः হচ্ছে পুংলিঙ্গে ভবদ্দা ভবতः ভবত্যাম ভবত্যः ভবত্যः দয় জবলা বিসর্গ। দেখে নিন কি আছে, দেখে নিন কি আছে। ভবদ্দয় ও ভব আছে একটা দয়ে ভয় জফলা। দেখে নিন। ওকে, তাহলে কি হবে? ভবদ্ভ্যः আপনাদের থেকে, ভবদ্ভ্যः এরকম ভাবে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ভবদ্ভ্যः, অথবা কেউ যদি চান এইভাবে লিখতে পারেন। ওকে, তো বৈদ্যেরা আপনাদের থেকে ধন গ্রহণ করছে, টাকা পয়সা নিচ্ছে, এই অর্থ। ওকে, ইম্পর্টেন্ট জিনিস একটা আছে, এটা বললে আশা করি শেষ হবে। কিছু কিছু শব্দ আছে তাদের সঙ্গে পঞ্চমেই চলে, এটা ধ্রুব, তাদের সাথে পঞ্চমেই চলে। কি শব্দ? বহিহি মানে বাইরে, আরভ্য মানে আরম্ভ করে, পূর্বম মানে পূর্বে, পরম মানে পরে।
এই চারটে শব্দের সাথে আপনার পঞ্চমী যাবে, এটা ধ্রুব সত্য। উদাহরণের দ্বারা আমরা দেখবো, তার আগে নিয়মটা জেনে নিই। বহিহি আরভ্য আরভ্য পূর্বম পরম ইতি ইতিসং শব্দানাম প্রয়োগে, এই শব্দগুলির প্রয়োগে পঞ্চমাহ প্রয়োগাহ, পঞ্চমী প্রয়োগ করতে হবে। উদাহরণ দেখে চলুন। বহিহি, গ্রাম শব্দ পিছনে দেওয়া আছে, তার মানে গ্রামাত পঞ্চমী করতে হবে, যেহেতু বহি শব্দ এখানে আছে। তাহলে গ্রামাত বহিহি বিদ্যালয়ঃ अस्ति, গ্রামের বাইরে বিদ্যালয় আছে। তো গ্রামের বাইরে মানে গ্রামস্য বহিহি, গ্রাম মানে গ্রামস্য মানে গ্রামের না, যেহেতু বহি শব্দ আছে, যেমন স শব্দের সাথে তৃতীয়া হয়, তেমনি বহি শব্দের সাথে পঞ্চমী হয়, মনে রাখতে হবে। গ্রামাত বহিহি বিদ্যালয়ঃ अस्ति। 2 নম্বর বলুন কি হবে? 2 নম্বর কি হবে? নগরাত, পুরো বাক্য বলুন। নগরাত বহি মন্দিরম অস্তি। বাক্যটা ভুল হয়েছে, আবার বলুন কোথায় ভুল হয়েছে, আপনি বুঝুন। বহিহি বলতে হবে। বহি নগরা বহি বহিহি বহি মন্দিরম হ্যাঁ, যতক্ষণ না নিজের ভুলটা নিজে ধরতে পারছেন না, ততক্ষণ আমার মনে হবে না যে আপনি ভুল বলেছেন। তো তাই জন্য বললাম যে আপনার ভুল আপনিই চিনুন। তো নগরাদ বহিহি মন্দিরম अस्ति। তো বিসর্গ ম এদের উচ্চারণ করতে হবে, না করলে পাপ। আপনি আমার মুখ থেকে কোনোদিন বিসর্গ মিশ্রিত শুনবেন না, তেমনি আপনাদের কেউ এটা করতে হবে। বিসর্গ মিশলে হবে না, বিসর্গ আছে মানে তার ক্রেডিট আছে, তার দাম আছে, তার মূল্য আছে, তখন বিসর্গ উচ্চারণ করতেই হবে। ওকে, চলুন 3 কি হবে? বহিহি শব্দ ক্ষেত্রাৎ দেওয়া নেই, কিন্তু এখানে বুঝতে নিতে হবে কি হবে। ক্ষেত্রাৎ বহি আর আবার বহিহি বহিহি উচ্চারণ বহি অর্ড লাগবে, তো এটা সঠিক উচ্চারণ, উচ্চারণ শুনতে অর্ড লাগবে। স্যার বহিহি কি কথা? ক্ষেত্রাৎ এটাই কথা। বহিহি বৃক্ষঃ अस्ति। অস্তি। ব্যাস, 4 নাম্বার বলুন। গৃহাৎ বহিহি গৃহাৎ বহিহি বো না, পূজা বহিহি, বহিহি না, বহিহি। বো না, বহিহি বোর তো নেই, বয়কার নেই, বহিহি। হ্যাঁ, বহিহি বহি পূজা চরতি ওজা অজা না। আচ্ছা, অজা অজা। তাহলে স্যার ওঝা, এটা মানেটা কি? অজাটা মানে অজা অজা মানে ছাগল, ছাগল। অজা মানে ছাগল। নেক্সট 5 নাম্বার বলুন। মন্দিরাত বহিহি বৃষভাः নিদ্রাতি। তো বৃষভাব শব্দের কি অর্থ? ষাঁড়। ষাঁড়, মন্দিরের বাড়িতে ষাঁড় দেখা যায়। ওকে, চলুন বহিহি শব্দের অর্থ আপনারা পেয়ে গেলেন। এবারে আরভ্য, এখানে দেখুন কোনো বিসর্গ নেই, এখানে কিন্তু বিসর্গ দিলে হবে না, কোনো বিসর্গ নেই, দেখুন জাস্ট আরভ্য। কি হবে? সোমবাসরাত আরভ্য, সোমবাস মানে সোমবার থেকে। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। ওকে, তো সোমবার শুরু করে মানে সোমবার থেকে, এরকম আরভ্য মানে আরম্ভ করে, সোমবার থেকে আরম্ভ হয়ে আরভ্য মানে হচ্ছে শুরু, মানে সোমবার শুরু হয়ে কক্ষা ভবিষ্যতে। আরভ্য মানে আপনারা ভেবে নিন শুরু, ঠিক আছে, সোমবার থেকে অথবা সোমবার থেকে শুরু, এরকম। কক্ষা মানে ক্লাস শুরু হচ্ছে, ক্লাস হবে। ওকে, 7 নাম্বার চেষ্টা করুন কি হবে? নদ্যাঃ নদ্যাঃ আরভ্য আরভ্য নগর সীমা 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 মানে নদী থেকে শুরু করে নগর সীমা, নদী থেকে শুরু করে নগর সীমা, এইরকম অর্থ আনতে হবে। ওকে, 8 নাম্বার কি হবে? মার্গাৎ মার্গাৎ আরভ্য গৃহং ইয়াবৎ উদ্যানং নির্মাতু। অর্থ কি হবে? রাস্তা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত উদ্যান মানে বাগান পার্ক নির্মাণ করা হয়েছে। ব্যাস, নির্মাণ করো নির্মাণ করা নয়। মাতু
কি হবে? 9। হিমালয়াত আরভ্য কন্যাকুমারী ইয়াবৎ ভারত দেশঃ। ভারত দেশ। হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত ভারত দেশ। ভারত দেশ। ওকে, 10। उत्थानात् उत्थानात् आरभ्य शयनं यावत् कार्यं करोतु। অর্থ কি হবে? উত্থান মানে এটা থেকে শোয়া পর্যন্ত কাজ করতে। ও ওঠা উত্থান মানে ওঠা, ওঠা থেকে শুরু করে ওঠা শয়ন পর্যন্ত কাজ করো। তার মানে বহিহি শব্দযোগে পঞ্চমী, আরভ্য শব্দযোগে পঞ্চমী, তেমনি পূর্ব এই শব্দযোগ পঞ্চমী। কিভাবে? নগরাৎ পূর্বং গ্রামঃ अस्ति। নগরের পূর্বে গ্রাম আছে। আছে। নগরের পূর্ব মানে আগে, নগরের আগে গ্রাম আছে। চলুন 12 কি হবে? রবিবাসরাৎ পূর্বম। পূর্বম, হ্যাঁ পূর্বম শনিবাসরস্তি। পূর্বম শনিবাসর বাস অস্তিটা অস্তি আপনি দ্বিতীয়বার নাও দিতে পারেন, অস্তি দেওয়া না দেওয়া সমান। রবিবাসরাৎ পূর্বম, রবিবারের পূর্ব। শনিবাসর 13 নাম্বার বলুন কি হবে? গমনাৎ নাথ পূর্ব্যা পূর্ব্যম না, মাম পূর্বম। পূর্বম মাম পশ্য। মাম পশ্য মানে আমাকে দেখো, যাওয়ার আগে একবার আমাকে দেখে যাও। আমাকে দেখো। 14। ভোজনাৎ ভোজনাৎ পূর্বম পূর্বম শান্তি মন্ত্রম বদামহ। হুম, অর্থ কি? মানে খাবার খাবার আগে খাওয়ার আগে মন্ত্র শান্তি মন্ত্র পড়তে হয়। মানে না পড়তে হয় বললে চলবে না, বদামহ আছে। বয়ম বদামহ, ওরা আমরা বলি। বলতে হয়। বলতে আমরা হয়। বলি, আমরা বলি। বলতে হয়। বদামহ মানে সিম্পল আপনার লট লকার বর্তমান কাল। বয়ম বদামহ আমরা বলি। ভোজনাৎ পূর্বম শান্তি মন্ত্রম বদামহ, ভোজনের পূর্বে আমরা শান্তি মন্ত্র বলি। জানেন ভোজনের আগে কি মন্ত্র পাঠ করতে হয়? মিশনের সঙ্গে যারা যুক্ত আছে তারা তো জানবেনই, জানার কথা। ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মহবি ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন কর্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্ম কর্ম সমাধিনা, এটা পাঠ করতে হয় ভোজনের আগে। এটা আপনার গীতাতে আছে 4th অধ্যায়। চতুর্থ অধ্যায় 24 নম্বর শ্লোক। ওকে চলুন। সিমিলারলি পারম, মাসাত পারম পরীক্ষা, 1 মাস পর পরীক্ষা। বাস। রবিবাসরাত পরম সোমবাসর ভবতি, রবিবারের পর সোমবার। পূর্ব মানে পূর্বে, পরম মানে পরে। কিন্তু যখনই এই শব্দগুলোর প্রয়োগ করা হবে পঞ্চমে প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে আপনাদের অল অ্যাবাউট পঞ্চমী, আর কিছু নেই তেমন। এখানে কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো কয়েকটা অভ্যাস করি। চলো 2 নাম্বার কি হবে? সকলে ইনভলভ করুন। আচ্ছা আমি আপনাদের একটা কাজই দিই, আপনারা করুন। একসঙ্গে আপনারা 2 থেকে 10 পর্যন্ত করুন, তাহলেই হবে। সকলে করুন, আমি আপনাদের ঠিক 5 মিনিট সময় দিলাম। করুন সকলে। 2 থেকে 10 পর্যন্ত। করুন সকলে করুন। ওপরটা দেখতে পাচ্ছি না তো, শুধু 2 থেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ 2 থেকেই তো দিয়েছি, 2 থেকে 10। আচ্ছা আচ্ছা। শিব কপিহাত বহিদেশপতি কপিহাত।
কারোর যদি হয়ে গিয়ে থাকে বলবেন, ওকে? স্যার হয়েছে। ওকে ওকে ওকে। আমারও হয়েছে। ওকে, চলুন তাহলে। চলো 2 নাম্বার দেখুন কি হবে। স্যার গৃহাত। ওকে, 3 নাম্বার। শয়নাথ। আপনার অর্থটা নির্ণয় করতে পারছেন তো? হ্যাঁ, বালিকা হ্যাঁ স্যার। শয়নাথ পূর্বে দেবং নমস্করতি। শোয়ার চলো আগে 7 নাম্বার। 7 নাম্বার কি হবে? 5, 6, 7 লুণ্ঠকাভ্যः। শব্দ হচ্ছে লুণ্ঠকः। লুণ্ঠ, হ্যাঁ লুণ্ঠকাভ্যः। লুণ্ঠকः শব্দ হয় তাহলে কেভ্যः, নিয়ম না, কেভ্যः। ও আমি কাভ্য লিখেছি। কে চলো 9 নাম্বার। ছাত্র পুস্তক শিক্ষিকায়াः। শিক্ষিকা, শিক্ষিকায়াः, শিক্ষিকায়াः, শিক্ষিকায়াः। চলো এবারে আপনাদের কাছে জিনিসটাকে আর একটু ইজি করে দিই। এরকম ভাবে ইজি করবো, দেখুন। চলো একটু ইজি করে দিই আপনাদের সামনে জিনিসটাকে, ওকে? তো আমাদের কাছে পঞ্চম বিভক্তি তো আমরা প্রয়োগ করছি। তো পঞ্চম বিভক্তিকে নির্দেশ করার জন্য আমাদের কাছে আরো একটি উপায় আছে, এবং সেই উপায়টা কি সেটাই আমি আপনাদেরকে বলবো এখন। তো এই ধরুন রামাত, রামাভ্যাম, রামেভ্যঃ, এইগুলো তো আমরা এতক্ষণে অর্থ দেখে এলাম। তো সিম্পল কিছু না, মূল শব্দের সঙ্গে একটা তহ যোগ করতে হবে। মূল শব্দ কি? রাম, তার সঙ্গে একটা তহ। এই রাম তহ করে দিলে রামাত এর যে অর্থ, রামতঃ এর একই অর্থ, রামাভ্যাম এর যে অর্থ, রামতঃ একই অর্থ, রামেভ্যঃ এর যে অর্থ, রামতঃ একই অর্থ। তো এই যে তহ আমরা লাগাচ্ছি, এটাকে বলা হয় তসিল প্রত্যয়। তো তসিল প্রত্যয়, যেমন আমরা ত প্রত্যয় পড়েছি, তো এটা হচ্ছে আপনার তসিল প্রত্যয়। ক্লিয়ার? তো তসিল প্রত্যয় ত হয়। তাহলে প্রশ্ন হতে পারে তসিল প্রত্যয় কোন বিভক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়? উত্তর কি হবে? তসিল প্রত্যয় পঞ্চমী বিভক্তির ক্ষেত্রে ব্যবহার পঞ্চমী। করা হয়। হ্যাঁ, তসিল প্রত্যয় পঞ্চমী বিভক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই তসিল প্রত্যয়ের কেবল তহ রয়ে যায়, আর তার সঙ্গে কার সঙ্গে যুক্ত হয়? মূল শব্দের সঙ্গে যুক্ত হয়। মূল মানে প্রাতিপদিক, যে রুট, তার সাথে রুট। ওকে, তো রুট প্লাস তহ। তো রামাত, রামাভ্যাম, রামেভ্যঃ, এই তিনটের যে অর্থ রামতঃ, এটা বলার মাধ্যমে আমরা সেই একই অর্থই বুঝতে পারি। উদাহরণ দেখুন, সাহ রামাত আগাচ্ছতি, সে রামের কাছ থেকে আসছে। আপনি রামাত এর পরিবর্তে রামতঃ ব্যবহার করুন, সাহ রামতঃ আগাচ্ছতি, সে রামের থেকে আসছে, ব্যাস একই অর্থ। ক্লিয়ার? তেমনি
লতায়াহ, লতাভ্যাম, লতাভ্যঃ। এখানে কি হবে? মূল শব্দ কি? লতা, তার সঙ্গে তাহ, লতাতঃ। ব্যাস, কাজ শেষ। লতায়াহ, লতাভ্যাম, লতাভ্যঃ এদের যে অর্থ লতাতঃ, এর একই অর্থ। সহ লতায়াহ আগচ্ছতি, সে লতার কাছ থেকে আসছে। আপনি এটা বলতে পারেন সা লতাতঃ আগচ্ছতি, সে লতার কাছ থেকে আসছে। ওকে, ঠিক তেমনি নদ্যাহ, নদীভ্যাম, নদীভ্যঃ। এখানে আমরা কি বলতে পারি? মূল শব্দ কি? নদী, তার সঙ্গে যোগ করতে হবে তাহ, নদীতঃ। ক্লিয়ার? তেমনি ফলাৎ, ফলাভ্যাম, ফলেভ্যঃ। বলুন এখানে কি হবে? চেষ্টা করুন আপনারা, কি হবে? ফলাতঃ। ফলতঃ। ওকে, নেক্সট। তস্মাৎ তাভ্যাম তেভ্যঃ কি হবে? ততঃ। হ্যাঁ, দেখুন সাহ, তৌ, তে এগুলো যে আমরা প্রয়োগ করছি না, এদের রুট কি হয়? অথ। এদের রুট হয় অথ। তাহলে তৃতীয়ার ক্ষেত্রে এদের প্রয়োগ কি হবে? অতঃ। এগুলো অতটা ইম্পর্টেন্ট না এদের ক্ষেত্রে, বিশেষ করে চারটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। রামতঃ, লতাতঃ, নদীতঃ এখানে ইম্পর্টেন্ট, কিন্তু এখানে অতটা ইম্পর্টেন্ট না। তস্মাতের পরিবর্তে আপনি অতঃ এইরকম শব্দ প্রয়োগ করতে পারেন। মানে এষাহ। ক্লিয়ার? এখানে কি আছে? ইত। তার মানে আপনি এখানে ইতঃ শব্দ প্রয়োগ করতে পারেন। ইতঃ মানে এর থেকে। ক্লিয়ার? ইতঃ। আর কিছু না, এখানেও সেম। অতঃ, ইতঃ, অতঃ, ইতঃ। ওকে, তো এখানে অতটা ইম্পর্টেন্ট না। চলুন সামনে যাই। ভবান, তো কি হতে পারে? যেমন এখানে তো ইজি, ভবতি তঃ, মূল শব্দ ভবতি, তো ভবত্যঃ। এদের অ্যাকচুয়ালি আপনি করলে করতে পারেন, কিন্তু এদের সচরাচর প্রয়োগ দেখা যায় না। দেখবেন এখানে কিছু উদাহরণ আছে। কোথায় গেল? হ্যাঁ, দেখুন আমরা বিশেষ করে দেখুন তাহা যোগ করেছি, এটা তো কিছুই নেই। দেখুন এখানে দেখুন গৃহতঃ, গৃহতঃ, গৃহতঃ একই আছে। গৃহাত এখান থেকেও গৃহত হচ্ছে, গৃহাভ্যাম এখান থেকেও গৃহত হচ্ছে। আপনি এই মূল শব্দগুলোর ক্ষেত্রেই মনে রাখবেন, সর্বনাম শব্দের ক্ষেত্রে মনে রাখার কোনো প্রয়োজন নেই। ওকে, কিছু উদাহরণ করে নিই। দেখুন নাম্বার 2, বয়ম গ্রামতঃ আগচ্ছামঃ। তো তসিল প্রত্যয় যোগ করে বললে কি হবে? কি হবে? বয়ম গ্রামাতঃ। মূল শব্দ গ্রামঃ, তার সঙ্গে তহ যোগ করতে হবে। গ্রামতঃ আগচ্ছামঃ। তো বয়ম গ্রামতঃ আগচ্ছামঃ কি হয়ে যাবে? মূল শব্দের সঙ্গে তহ। তো মূল শব্দ কি? গ্রামঃ, তার সঙ্গে তহ, গ্রামতঃ। 3 নাম্বার কি হবে? এতো আপনাত আগচ্ছতঃ। এরা দুজন দোকান থেকে আসছে। তাহলে কি হবে? মূল শব্দ কি? আপনাতঃ। আপনাতঃ। প্রাসাদাত কি হবে? প্রাসাদাতঃ। প্রাসাদতঃ। পর্বতাত কি হবে? পর্বততঃ। পর্বততঃ। তেমন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। বাটিকায়াহ মানে বাটিকাতঃ, মূল শব্দের সঙ্গে তহ। শিক্ষিকায়াহ, ছাত্রা শিক্ষিকায়াহ টিপ্পণীম স্বীকরোতি। ছাত্রা শিক্ষিকার কাছ থেকে নোট নিচ্ছে। তাহলে শিক্ষিকায়াহ এখানে কি হবে? মূল শব্দ কি? শিক্ষিকা, তার সাথে তহ, শিক্ষিকাতঃ। পাঠশালায়াহ কি হবে? বলুন। পাঠশালাতঃ। পাঠশালাতঃ। এরকম ভাবে তসিল প্রত্যয় কাজ করে। ওকে, একই অর্থ। তেমনি নগরীতা, নগরিয়াহ, নগরীতঃ। বলুন রাজধান্যাহ কি হবে? মূল শব্দ কি? রাজধানী, ধানি, ধানি। তার সাথে তহ যোগ হবে। রাজধানী তহ। বলুন 5 কি হবে? এখানে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গের ব্যাপারটা থাকছে না। না, মূল শব্দের সঙ্গে তহ যোগ।
মূল শব্দের সঙ্গে তাহা যোগ। সেবিকা রাজ্ঞাহ উপায়নম গৃহ্ণাতি, সেবিকা রানীর কাছ থেকে কিছু গিফট গ্রহণ করছে, তাহলে কি হবে? রাজ্ঞাহ, মূল শব্দ কি? রাজ্ঞী, তার সাথে তাহা যোগ করতে হবে, রাজ্ঞী তাহা। তো এইরকম একটা কোশ্চেন আসবে যে নগর ইয়াহা দেওয়া আছে, তুসিল প্রত্যয় যোগ করলে কি হবে? নগরী তাহা। কোশ্চেন আসবে পরীক্ষা দিতে হবে। ওকে, পরিষ্কার? কিচ্ছু না, মূল শব্দের সঙ্গে তহযোগ। এখানে একবচন, দ্বিবচন, বহুবচন কিচ্ছু নেই, শুধু মূল শব্দের সাথে তহযোগ। ক্লিয়ার? এই হচ্ছে আপনার অলগাও পঞ্চমী বিভক্তি। বুঝতে পেরেছেন কিনা বলুন? চলুন, 1.5 ঘন্টা ধরে আমরা আলোচনা করলাম পঞ্চমী বিভক্তি সম্পর্কে। বুঝতে পেরেছেন কিনা বলুন? বুঝতে পেরে থাকলে আমরা পঞ্চমী বিভক্তির প্রয়োগ করে শ্লোক দেখে নিই, কিভাবে শ্লোকগুলো আছে। হয়ে গেল। স্যার এমনি একটা কোশ্চেন ছিল স্যার, এস এর মতো একটা লেটার আছে না, হুম, ওই লেটারটার নাম আর উচ্চারণ কি হয়? ও আচ্ছা আচ্ছা, এস, এটা তো এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাকে আমরা বাংলায় বলতে পারি অবগ্রহ। এই চিহ্নটার নাম হচ্ছে অবগ্রহ। আচ্ছা, কিন্তু এটা প্রকৃতপক্ষে কি? এটা আপনার প্রকৃতপক্ষে হয়ের হসন্ত উচ্চারণ মতো না, হয়। লুপ্ত অ। এটা আপনার প্রকৃতপক্ষে কি? লুপ্ত অ। আমি দুটো উদাহরণ দিচ্ছি, ভালো প্রশ্ন করেছেন। তো সংস্কৃতে সন্ধি বলে একটি কথা আছে, বাংলাতেও আছে সন্ধি, সন্ধি বিচ্ছেদ আমরা করেছি এক সময়। তো ধরুন যদি সন্ধি কখনো এরকম চলে আসে, রামঃ अस्ति, মানে রাম আছে। যদি যদি সন্ধি এরকম আসে যে বিসর্গর পরে আপনার অকার আসছে, এই ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, বিসর্গের পরে অকার আসছে, যদি এখানে আমাদেরকে সন্ধি করতে হয় তখন কি হবে? কি হবে? এই যে বিসর্গটা আছে এটার ওকার হয়ে যায়, তাহলে বিসর্গের ওকার হয়ে গেলে কি হবে? রামো হয়ে গেল। সন্ধি মানে কি? এই দুটো শব্দকে জোড়া। এই যে অটা ছিল না এখানে, এই অটা লুপ্ত হয়ে যাবে তখন। এটা যেই ওকার হয়ে যাবে, এটা কিছু নিয়ম আছে, এটা যেই ওকার হয়ে যাবে বিসর্গটা, এই যে পাশের অস্থির অটা, এই অটা লুপ্ত হয়ে যাবে। লুপ্ত হয়ে গিয়ে এরকম একটা চিহ্ন চলে আসবে এবং তার পাশে স্ত্রী যেমন ছিল বসে যাবে। দেখুন এই চিহ্নটা পেয়েছি না? এই চিহ্নটাকে বলা হয় অবগ্রহ। কিন্তু এটা প্রকৃতপক্ষে কি? লুপ্ত অ। দেখুন এখানে অ ছিল, এখানে কিন্তু অটাকে না দিয়ে এই চিহ্নটাকে ব্যবহার করেছি, মানে এইখানে অ আগে ছিল এখন নেই, এটাকে বোঝানোর জন্য। তো এই চিহ্নটার নাম হচ্ছে অবগ্রহ চিহ্ন। আর এটাকে, এর অর্থ হচ্ছে লুপ্ত অ, মানে আগে ছিল এখানে লুপ্ত হয়ে গেছে। কিভাবে লুপ্ত হয়েছে আমি বললাম এই উদাহরণের মাধ্যমে। পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে, আমি বাংলাতেও এটা লিখে দিচ্ছি, বাংলাতে কিভাবে লেখা হয় দেখুন। বাংলা হরফের আপনারা যদি সংস্কৃত বই পড়েন তাহলে এরকম লেখা থাকবে, রামঃ अस्ति, এরকম। তো রামঃ अस्ति, তাহলে এখানে কি হয়ে যাবে? রা বললাম হয় ওকার হয়ে যাবে, রামো। আর বাংলাতে এই চিহ্নটা একটু এরকম হয়ের মতো চিহ্ন হয়, এরকম একটা চিহ্ন হয়, হয়ের মতো এরকম একটা। তো বাংলায় দেখবেন এখানে একটা হয়ের মতো চিহ্ন হয়, এই চিহ্নটা। তো এই ঠিক এরকম, এরকম দিয়ে একটা হ দিয়ে নিচে একটা হলন্ত, এরকম চিহ্ন থাকে। তাই জন্য ম্যাডাম বলছিলেন হয়ের মতো চিহ্ন, এটা এরকম চিহ্ন থাকে হয়ের মতো। ওকে, পরিষ্কার মোটামুটি বুঝতে পেরেছেন? চলো পঞ্চমী বিভক্তির প্রয়োগ করে কিছু শ্লোক আছে, একবার অর্থ দেখি। পঞ্চমী, मानाद् वा यदि वा क्रोधात् लोभाद् वा यदि वा भयात् यो न्यायम् अन्यथा ब्रूते स याति नरकं नरः धर्मादर्थात् भयात् कामात् कारुण्यादिति भारत दानं पञ्चविधं कीयम् इति विज्ञाब्रुवन्ति हि विद्या ददाति विनयं विनयाद्याति पत्रताम् पत्रत्वात् धनमाप्नोति धनद्धर्मं ततः सुखम्। 3টে শ্লোক আছে। ওকে, মানাৎ বা यदि वा क्रोधात् लोभात् वा यदि वा भयात् यो न्यायम् अन्यथा ब्रूते स याति नरकं नरः। আপনারা বুঝতে পারছেন না হয়তো, তো এখানে আমি যদি পদগুলো ভেঙে লিখে দিই এরকম আছে, মানাৎ বা, ওই যে বললাম সন্ধি, সন্ধি যদি করেন তাহলে এই দুটোকে যোগ করতে হবে,
যুক্ত করলে এরকম তকারের দকারে পরিবর্তন হয়ে যায়, তো দয় বয় হয়ে যায়। কিন্তু যদি আপনি প্রকৃতপক্ষে ভাঙেন তাহলে কোনো দুটো পদ আছে, মানাত বা। মানাদ বা ইতি বা ক্রোধাত, এখানেও সেম। লোভাদ বা ইতি বা ভয়াত, তো লোভাত তারপরে বা, এই দুটোকে জোড়া হয়েছে এখানে, এরকম হয়ে গেছে। তাহলে আপনারা বলুন এই শ্লোকে কটা পঞ্চমী বিভক্তির পদ দেখতে পাচ্ছেন আপনারা? কটা পঞ্চমী বিভক্তির পদ দেখতে পাচ্ছেন বলুন? ক্রোধাত, মানাত দেখতে ভয়াত, পাচ্ছেন না? মানাত হ্যাঁ, বললাম না, মানাত, দুটো পদ আছে, মানাত বা। তো মানাত, এরকম লোভাত, মানাত, লোভাত, ক্রোধাত, ক্রোধাত, ভয়াত। ভয়াত। চারটি পদ ভয়াত। আছে। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে। তো চারটে পদ এখানে আছে। অর্থ কি হবে? ইয়ো ন্যায়ামান্যথা ব্রুতে, কেউ যদি ন্যায়কে অন্যভাবে প্রতিপাদন করে, কেন? মানাত, মানাত অভিমান কারণ বশত, ক্রোধাত ক্রোধ বশত, লোভাত লোভ বশত, ভয়াত ভয় বশত। কেউ যদি মান বশত মানে অভিমান বশত, ক্রোধ বশত, লোভ বশত, ভয় বশত ন্যায়কে অন্যভাবে প্রতিপাদন করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই নরকে যাবে। ধরুন মানাত, কেউ খুব ভালো লোক, তাকে কোর্টে ডেকেছে, কিছু একটা বলতে হবে তাকে। সে সেখানে গিয়ে নিজের অভিমান বাঁচানোর জন্য, নিজের অভিমান আছে, এই অভিমান বশত সে বললেন না আমি কিছু দেখিনি, কিন্তু সে কিন্তু সব জানে, সব বোঝে, কিন্তু নিজের অভিমানের ও ও শাস্তি পাক, এই অভিমানের কারণে ও বলে দিল না আমি কিছু জানি না। তাহলে এই ও মান বশত, অভিমান বশত যেটা সত্য তাকেও মিথ্যা করে প্রচার করলো। তো এইভাবে যে কাজ করে সে অবশ্যই নরকে যাবে। তো যে মান বশত, যে ক্রোধ বশত, কেউ কারোর উপর প্রচন্ড রাগ, সে রাগের জন্য সে মিথ্যা কথা বললো। লোভ, লোভের জন্য সে মিথ্যা কথা বলে দিল, না আমি তো ওখানে ছিলামই না, কিন্তু ও ছিল, ও বলে দিল আমি ছিলামই না লোভের জন্য। তেমনি ভয়াত, ভয় বশত। তো মান অভিমান বশত, ক্রোধ বশত, লোভ বশত, ভয় বশত কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই নরকে যাবে। এই হচ্ছে এই শ্লোকের অর্থ। ওকে, ন্যায়কে কেউ যদি অন্যায় রূপে প্রতিপাদন করে, মান বশত, ক্রোধ বশত, লোভ বশত, ভয় বশত, সে অবশ্যই নরকে যাবে, এই অর্থ। নেক্সট, ধর্মাৎ অর্থাৎ ভয়াৎ কামাৎ কারুণ্যাৎ ইতি ভারত দানম পঞ্চবিধম জ্ঞেয়ম ইতি বিজ্ঞাব্রবন্তিঃ। মানুষ কেন দান করে তার কথা এখানে বলা আছে। ধর্মাৎ অর্থাৎ, এখানে দুটি পদ আছে, একটি হচ্ছে ধর্মাৎ, সন্ধির দ্বারা এরকম যুক্ত হয়ে গেছে, আরেকটি হচ্ছে অর্থাৎ। ওকে, তো ধর্মাৎ অর্থাৎ ভয়াৎ কামাৎ, এখানে আছে দুটো পদ, কারুণ্যাৎ, তারপরে আছে ইতি, ভারত। ধর্মাৎ অর্থাৎ ভয়াৎ কামাৎ কারুণ্যাৎ ইতি ভারত দানম পঞ্চবিধম জ্ঞেয়ম ইতি বিজ্ঞাব্রবন্তিঃ। বলুন এখানে কটা পঞ্চমী বিভক্তির পদ আছে বলুন? ধর্মাৎ অর্থাৎ ভয়াৎ কামাৎ, পাঁচটা পদ আছে এখানে। কারুণ্যাৎ, কারুণ্যাৎ কারুণ্য করুণতা, পাঁচটা পদ আছে। ধর্মাৎ অর্থাৎ ভয়াৎ কামাৎ কারুণ্যাৎ। তো দানম পঞ্চবিধম, দান পাঁচ প্রকারের হয়ে থাকে। কিভাবে? ধর্মাৎ, ধর্মবশত দান হয়ে থাকে। অর্থাৎ অর্থবশত, মানে দান করলে নিজের লাভ আছে, অর্থ পাওয়ার জন্য অর্থবশত দান হয়ে থাকে। ভয়াৎ, কেউ ভয়বশত দান করে থাকে। কামাৎ, কোনো বিশেষ ইচ্ছা তার আছে যে দান করলে আমার এই বিশেষ ইচ্ছাটা আমার পূর্ণ হবে, তো কেউ কামবশত দান করে থাকে। আর কারুণ্যাৎ মানে দয়া, কেউ দয়াবশত দান করে থাকে। তো যারা বিদ্বান মানুষ,
মনীষীরা তারা এইরকম ভাবেই বলে গেছেন যে দান মূলত 5 প্রকারের। ধর্মজনিত দান মানে ধর্মবশাৎ দান, অর্থবশতঃ দান, ভয়বশাৎ, কামবশাৎ আর দয়াবশাৎ, এই 5 প্রকারের দান হয়ে থাকে। ওকে, তারপরটা দেখুন, বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াত, দুটি পদ আছে এখানে। কি? বিনয়াত, তারপরে আপনার আছে ইয়াতি। পাত্রত্বাৎ, এখানেও 3টি পদ আছে। কি? পাত্রত্বাৎ ধনম আপনোতি, এখানেও 2টি পদ, ধনাৎ ধর্মম ততঃ সুখম। তাহলে কি? বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াৎ ইয়াতি পত্রতাম পত্রত্বাৎ ধনমাপ্নোতি ধনাৎ ধর্মম ততঃ সুখম। বলুন কটা পঞ্চমী বিভক্তি পদ আছে? 4টি। विद्या ददाति विनयम विनयात् याति पत्रताम पत्रत्वात् धनमाप्नोति धनात् धर्मम ततः सुखम। 3টি পদ দেখতে পাচ্ছি তো আমি, 4টি কোথায়? আপনি আর কোন পত্রে বেঁধেছিলেন ম্যাডাম? তো বিদ্যা বিনয়ম দদাতি, বিদ্যা কি দেয়? বিনয়। বিনয়াৎ ইয়াতি পাত্রতাম, বিনয় থেকে, বলেছিলাম থেকে অর্থ পঞ্চমী। তো বিনয় থেকে কি আসে? পাত্রতা, যোগ্যতা। পাত্রতা মানে হচ্ছে যোগ্যতা। পাত্রত্বাৎ, এই যোগ্যতা থেকে কি আসে? ধন। ধনাৎ ধর্মম, ধন থেকে কি আসে? ধর্ম। আচ্ছা ম্যাডাম আপনি ঠিকই বলেছিলেন, এখানে 4টি পদই আছে। ততঃ, এটাও পঞ্চমী। ওকে, এটাও পঞ্চমী। তো 4টি পদ আছে। ততঃ মানে হচ্ছে আপনার তসমাৎ, তসমাৎ ততঃ। তো 4টি পদ আছে। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দেয়। বিনয়াৎ ইয়াতি পাত্রতাম, বিনয় থেকে যোগ্যতা আসে। পাত্রত্বাৎ, যোগ্যতা থেকে ধনমাপ্নোতি, ধন উপার্জন হয়। ধনাৎ ধর্মম, ধন থেকে ধর্ম আসে। ততঃ সুখম, ধর্ম থেকে সুখ আসে। এটা খুব একটা জনপ্রিয় শ্লোক, মোটামুটি আমরা সকলে কম বেশি জানি। বিদ্যা দদাতি विनयात् याति पत्रताम पत्रत्वात् धनमाप्नोति धनात् धर्मम ततः सुखम। क्लियर? পরিষ্কার? 3টি শ্লোকই আছে পঞ্চমী বিভক্তির। বলুন, কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। পঞ্চমী বিভক্তি বুঝতে পেরেছেন তো সকলে? বুঝতে পেরেছেন পঞ্চমী বিভক্তি? পঞ্চমী বিভক্তির কোন গল্প আছে কিনা একবার দেখি, দাঁড়ান। আছে, গল্প আছে। দেখুন আমি একবার পড়ছি, ভালো করে শুনুন। তো পঞ্চমী বিভক্তির একটি গল্প আছে, আশ্রমঃ, আশ্রম। দেখুন কি, এষঃ মুনিবরস্য আশ্রমঃ, এটি মুনিবরের আশ্রম, মানে কোন সন্ন্যাসীর আশ্রম। আশ্রমস্য পার্শ্বে, আশ্রমের পাশে একা লঘু নদী প্রবাহতি, একটা ছোট নদী প্রবাহিত হয়। সা মহানদ্যাহ প্রবাহতি, প্রথমেই একটা পঞ্চমী বিভক্তির পদ পেলাম। সা, সাকে এই লঘু নদী, এই লঘু নদী কোথা থেকে প্রবাহিত হচ্ছে? মহানদী থেকে প্রবাহিত হচ্ছে। ছোট একটা নদী বয়, সেই নদীটা কোথা থেকে আসছে? একটা কোনো মহানদী থেকে আসছে, মানে মহানদী থেকে প্রবাহিত হচ্ছে। ওকে, নদ্যাহ তীরে, নদীর তীরে অস্তি আশ্রমঃ, আশ্রমটি আছে। আশ্রমে, আশ্রমের মধ্যে মুনিবরস্য শিষ্যাঃ অপি বসন্তি, মুনিবরের শিষ্যরাও থাকে। প্রতিদিনম, তারা প্রতিদিন মুনিবরাৎ, পঞ্চমী একবচন, মুনিবরः মুনিবরাৎ শাস্ত্রাণি পঠন্তি। ওই যে অধ্যাপকাৎ ছাত্রः পঠতি, ছাত্র অধ্যাপকের কাছ থেকে পড়ছে, এখানেও সেম।
শিষ্যরা প্রতিদিন মুনিবরের কাছ থেকে শাস্ত্র পড়ছে। তে প্রতিদিনম মুনিবরাত শাস্ত্রাণি পঠন্তি, তারা প্রতিদিন মুনিবরের কাছ থেকে শাস্ত্রগুলিকে পড়ে। তে অরণ্যাত, তারা অরণ্য থেকে, সমিধঃ আনয়ন্তি, সমিত যজ্ঞের যে উপকরণ, সমিধঃ আনয়ন্তি কাঠ বলতে পারি আমরা। তে অরণ্যাত, তারা শিষ্যরা অরণ্য থেকে সমিধঃ আনয়ন্তি, সমিত আনয়ন করে। তে গ্রামেভ্যঃ পঞ্চমী বহুবচন, তারা গ্রামগুলি থেকে ভিক্ষা বস্তুনি আনয়ন্তি, ভিক্ষা বস্তু আনে। পাক কার্যম কুর্বন্তি, রান্না করে। নদীতঃ, দেখুন তসিল আছে নদীতঃ। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রইল, এই নদীতঃ যদি আমি প্রয়োগ না করি তাহলে আর কি প্রয়োগ করতে পারি? কি প্রয়োগ করতে পারি? নদ্যঃ, নদ্যাः, নদ্যাः, হ্যাঁ। নদীতঃ জলম আনীয়, নদী থেকে জল এনে বৃক্ষান লতাः চ সিঞ্চন্তি, বৃক্ষগুলিকে লতাগুলিকে জলসেচ করে। বৃক্ষেভ্যঃ, গাছগুলি থেকে, বহুবচন। ফলানি আনীয়, ফলগুলি এনে অতিথি সৎকারম অপি তে কুর্বন্তি, তারা অতিথি সৎকার করে। কারা করে? শিষ্যরা করে। আশ্রম পরিসরে হরিণাः ধেনবः ইত্যাদয়ः নিবসন্তি, আশ্রম পরিসরে হরিণ, গরু ইত্যাদি জন্তুরা বসবাস করে। হিংস্র পশবः अपि নিবসন্তি, হিংস্র পশুরাও বসবাস করে। পরস্পরম দ্বেষः নাস্তি আশ্রম পরিসরে, তো অত্যন্ত শান্তশিষ্ট পশু তারাও আছে, অত্যন্ত হিংস্র পশু তারাও আছে। স্বাভাবিকভাবে কি হওয়ার কথা যে হিংস্র পশুরা শান্ত পশুদের ডিস্টার্ব করবে, তাদের খেয়ে নেবে, তাই না? কিন্তু আশ্রম এমনই, সেখানে পরস্পরের মধ্যে কোনো রকমের দ্বেষ নেই, শত্রুতা নেই, হিংসা নেই। अतः न बिडालात् बिभेति मूषकः, তাই জন্য বিড়াল, এই ইঁদুর বিড়াল দেখে ভয় পায় না, কারণ দেশে নেই, হিংসায় নেই, তাই না? নর্মালি কি ইঁদুর বিড়াল থেকে ভয় পায়, কিন্তু আশ্রমে আলাদা। अतः न बिडालात्, বিড়াল থেকে, না বিভেতি मूषकः, ইঁদুর ভয় পায় না। না শুনকাৎ, না শুনকাৎ বিভেতি বিড়ালः, শুনক মানে হচ্ছে কুকুর, তো বিড়াল কুকুরদের দেখেও ভয় পায় না, কুকুরদের থেকেও ভয় পায় না। না জনেভ্যঃ বিভ্যতি বানরাः, পঞ্চমী বহুবচন। মানুষদের থেকেও বানররা ভয়ভীত হয় না। না ক্রূর মৃগেভ্যঃ ভীতাः ভবন্তি হরিণাদয়ः, তো অত্যন্ত ক্রূর হরিণদের থেকেও হরিণরা ভয় পায় না, পঞ্চমী বহুবচন। তার মানে এখানে বৈপরীত্য বলা হচ্ছে কি, ইঁদুর বিড়াল থেকে ভয় পায় না, বিড়াল কুকুর থেকে ভয় পায় না, বানরেরা মানুষদের থেকে ভয় পায় না, এবং সাধারণ হরিণরা অত্যন্ত হিংস্র হরিণদের থেকেও ভয় পায় না। গ্রামীণ ইত্যাদয়ः মানে কি? ইত্যাদি মানে ইত্যাদি। আশ্রম পরিসরে হরিণাः ধেনবः ইত্যাদয়ः, ইত্যাদিরা বসবাস করে। আর ধেনবः? ধেনবः ধেনু শব্দ, ধেনু ধেনু ধেনবः গরু, ধেনু গরু। আচ্ছা, আগেকার দিনে লোকের নাম হতো কামধেনু, এখনকার তো আর হয় না, কিন্তু 100 বছর 150 বছর আগে মানুষের নাম হতো কামধেনু। তো এমনই, মানে কাম মানে কামনা, মানে যা চাইবো তাই পাবো, এইরকম বিশিষ্ট কেউ হলে তখন আমরা তাকে বলি কামধেনু। তো ধেনু শব্দের অর্থ গরু। গ্রামীণাः প্রতিদিনম আশ্রমম আগচ্ছন্তি, গ্রাম্যজনেরাও, গ্রামের মানুষেরাও প্রতিদিন আশ্রমে আসে। তে মুনিবরাৎ উপদেশম শৃण्वन्ति, তারা মুনিবরের কাছ থেকে উপদেশ শোনে। ধর্মাৎ বিনা মুক্তি সুখম বা নাস্তি, ধর্ম ছাড়া মুক্তি এবং সুখ অসম্ভব। আপনাদের একটা প্রশ্ন হচ্ছে না, স্যার এখানে বিনা শব্দের যোগে পঞ্চমী কেন হলো? বিনা শব্দের যোগে আমরা এর আগে কি পড়েছিলাম? দ্বিতীয়া পড়েছিলাম, জলম বিনা মানে জল ছাড়া।
তেমনি বিনা শব্দের যুগে তৃতীয়ও পড়েছিলাম, জলেন বিনা মানে জল ছাড়া। এখন আমরা দেখলাম বিনা শব্দের সাথে পঞ্চমীও যায়, তো জলাদ বিনা মানে জল ছাড়া। তো বিনা শব্দের সাথে দ্বিতীয়াও যায়, তৃতীয়াও যায়, পঞ্চমীও যায়, তিনটেই চলতে পারে। ওকে, তো এখানে পঞ্চমীর দ্বারা করা হয়েছে। ধর্মাৎ বিনা, ধর্ম ছাড়া মুক্তি সুখম বা নাস্তি, মুক্তি বা সুখ কিছুই নেই। এটি মুনিবরাহ উপদিশতি, মুনিবার এরকমটা উপদেশ করে। সহজনান পাপেভ্যঃ রক্ষতি, মনে পড়ছে? পড়েছিলাম ওখানে দেব ওখানে কি ছিল, রাক্ষসের থেকে মানুষদের রক্ষা করে। সেম সহ মুনিবরাহ জনান পাপেভ্যঃ, পাপ থেকে মানুষকে রক্ষা করে। পঞ্চমী বহুবচন। অহিংসা পরমো ধর্ম, অহিংসাই হচ্ছে পরম ধর্ম। অতঃ হিংসাতঃ বিরমন্তু, দেখুন তসিল প্রত্যয় ব্যবহার করা হয়েছে, মানে হিংসাত, হিংসায়াহ, হিংসা শব্দ হিংসায়াহ। তো হিংসা থেকে বিরত থাকো। ইত্যপি উপদিশতি সহ, সে এই রকমও উপদেশ করে। গ্রামীণাः মহিলাः নদীতः জলম নেতুম আশ্রম সমীপম আগচ্ছন্তি, গ্রামের মহিলারা নদী থেকে জল নেওয়ার জন্য আশ্রমের সমীপে তারা আসে। ওই যে আশ্রমের পাশ থেকে নদী বইছে, তো কাজেই আশ্রমের পাশে তো আসতেই হবে। তাহা মহিলারা শিষ্যান, শিষ্যদেরকে পুত্রবৎ পশ্যন্তি, পুত্রের মতো, পুত্র সম দেখে। গৃহাৎ ফলানি ক্ষীরম চ আনিয়ে সমর্পয়ন্তি, গ্রামের মহিলারা ঘর থেকে ফল, ক্ষীর, দুধ এগুলি এনে তাদের কাছে সমর্পণ করে, তাদের কাছে দেয় খাওয়ার জন্য। তো এইভাবে এখানে পঞ্চমী বিভক্তির প্রয়োগ করে গল্প, খুব সুন্দর গল্প, ছোট মতো খুব সুন্দর। আর তসিল প্রত্যয়েরও ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি সব মিলিয়ে এই আপনাদের পঞ্চমী বিভক্তির একটা প্যাকেজ। বলুন, বুঝতে পেরেছেন? বুঝতে পারলে কতটা বুঝতে পেরেছেন? বুঝতে যদি না পারেন কতটা বুঝতে পারেননি, এবারে আপনারা বলুন। নেই, কিছু বলার নেই? আচ্ছা, এই তলাক তসিল প্রত্যয়টা সব জায়গাতে যোগ করলো না কেন? কিছু কিছু জায়গায় করলো, কিছু জায়গায় করলো। আপনি করতে পারেন, এখানে করেন একটা দুটো উদাহরণ দেখানোর জন্য এটা করেছে। আপনি যেখানে জায়গায় পঞ্চমী আছে সেখানে সেখানেই তসিল ব্যবহার করতে পারেন। এটা একটা দুটো উদাহরণ দেওয়ার জন্য যে এইরকম ভাবে ব্যবহৃত হয়, একটা দুটো ডেমনস্ট্রেশনের জন্য এটা দিয়েছে। ওকে, যে কেবল পঞ্চমী বিভক্তি বললাম বলে পঞ্চমী বিভক্তি আর তসিল প্রত্যয় তো নেই, যাতে এই প্রশ্ন না আসে। তো কিছু পঞ্চমী দিয়ে দিয়েছে, কিছু তসিল প্রত্যয় দিয়ে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে আমরা কালকে ষষ্ঠী বিভক্তি পড়বো, ঠিক এইভাবে। ষষ্ঠী বিভক্তি খুব সোজা, খুব ভালো। তো আমরা কালকে ষষ্ঠী বিভক্তি পড়বো। ওকে, তারপরে আমরা ক্লাস করব সোমবার। সোমবার আমরা ষষ্ঠী বিভক্তি প্র্যাকটিস করব আর সপ্তমী বিভক্তি পড়বো। ওকে, ওই সপ্তাহে আমি হয়তো আপনাদের কাছ থেকে আর একটা দিন চেয়ে নেব, হয়তো শনিবার, বা দেখে নেবো পরে একটা দিন আপনাদের সুবিধা অনুযায়ী। তো আমাদের মোটামুটি সামনের সপ্তাহের মধ্যে বিভক্তি শেষ হবে। তারপরে আমরা 8 তারিখে আমাদের আরো 2-3টে জিনিস আছে, যেমন কি করে নিজের পরিচয় লিখতে হয়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার যে ডেলি রুটিন সেটা কি করে সংস্কৃত লিখতে হয়, বিগত বছরে কি কি প্রশ্ন এসছে তার একটা ডিসকাশন করে 15 তারিখে আমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষার ধরন কি হবে সেই সংক্রান্ত আমরা আমাদের লাস্ট ক্লাস 8 তারিখে আলোচনা করব। ওকে, তো তার আগে আমাদের 1, 2, 3, 4টে ক্লাস আমরা পাচ্ছি। স্যার কালকে ক্লাস হবে? কালকে ক্লাস হবে, আমি গ্রুপেও লিখে দিচ্ছি, কালকে ক্লাস হবে। কালকে কটা? এই 7টার সময়? একই টাইম, 7টা থেকে একই টাইম। ওকে, ওকে, তাহলে চলুন অফ করি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। ওকে, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
চলো, শুভরাত্রি, ভালো থাকুন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।